এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম পারভেজ শেখ। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এরিয়াতে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। ওনার দাদাবাড়ি বরিশালের কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামে। এই ঘটনাটি উনি ওনার দাদা বাড়িতে থাকাকালে ঘটেছিল। মূলত বেড়াতে গিয়েছিলেন একটা ছুটিতে, তখন ঘটেছিল। গরমের ছুটিতে উনি ওনার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছেন। তো সেখানে ওনার মেজো চাচার ছেলে, বড় চাচার ছেলে যারা আছেন তাদের সাথে অনেক মজা, হাসি তামাশা এগুলো করে দিন কাটাচ্ছেন। একদিন সন্ধ্যার পর একটা চায়ের দোকানে গল্প করতে করতে একটি ব্যাপারে কথা ওঠে। ওনাদের ওখানে একটা বিল রয়েছে, ওই বিলে ট্যাটা দিয়ে কে কত মাছ ধরতে পারে। এই পারভেজ শেখ ভাই, ওনার কিন্তু ট্যাটা দিয়ে মাছ শিকারে দারুণ একটা অভিজ্ঞতা রয়েছে। উনি চ্যালেঞ্জ দিয়ে বসেন যে ওনার সাথে ট্যাটা দিয়ে মাছ শিকার করে কেউ পারবে না। ওনার এই আত্মবিশ্বাসের কারণটা হচ্ছে উনি ট্যাটা দিয়ে মাছ শিকারে এতটাই পারদর্শী হয়েছিলেন যে উনি চিন্তাই করে নিয়েছিলেন যে ওনার সাথে মাছ ধরে কেউই পারবে না। কারণ এই বিষয়ে আসলে মাছ শিকারে ওনার ছোটবেলা থেকে অভিজ্ঞতা ছিল। ওনার মতো এরকম অভিজ্ঞতা আসলে কারো ছিল না বলেই পারভেজ শেখ ভাইয়ের ধারণা ছিল। সিদ্ধান্ত হলো ওখান থেকেই যে ওনার চাচাতো 3 ভাই মাছ ধরতে যাবে, সাথে পারভেজ শেখ ভাই যাবে। কে কত বেশি মাছ পায় দেখা যাবে। রাত 12টার পর ওনারা বের হয়ে ওই বিলে চলে যাবেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করে অবশেষে রাত 12টা কি 1টার দিকে ওনারা বের হয়ে গেছেন। সবার হাতে টর্চ লাইট দিয়ে দেখবেন যে মাছ কোথায় আছে, ওটা দিয়ে মাছের অবস্থান শনাক্ত করে বাস ট্যাটা চালিয়ে দেবেন। ওনারা এক সাইড থেকে মাছ ধরতে শুরু করেছেন। মাছ ধরতে ধরতে এই পারভেজ শেখ ভাই উনি একটু দূরে চলে গিয়েছেন। দেখা যাচ্ছে যে ওনার সাথে অন্য যে চাচাতো ভাইরা ছিল তারাও একটু দূরে চলে গিয়েছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ট্যাটা দিয়ে মাছ শিকার করার সময় এই মাছগুলো কোথায় রাখবেন, এই রাখার জন্য 2টো ব্যাগ নিয়েছিলেন। আমরা বাজারে যেই ব্যাগগুলো নিয়ে যাই, দেখা যাচ্ছে বাজার করার পর ওই ব্যাগের একটা জায়গায় কিন্তু আমরা হাত দিয়ে ধরে রাখি, অর্থাৎ ওই ব্যাগের 2টো সাইড থাকে। 2টো সাইডের ভেতর দিয়ে কিন্তু হাত ঢোকানো যায়। তখন ওই 2টো সাইড এক করে আমরা এক হাত দিয়ে বাজারের ব্যাগটা কিন্তু ধরে রাখি। ওই বাজারের ব্যাগটা যখন ধরি তখন কিন্তু অনায়াসে আমরা হাত দিয়ে বাজারের ব্যাগটা আমরা নিয়ে আসতে পারি। কিন্তু মাছ ধরার সময় যেটা হয় সেটা হচ্ছে উনি বাজারের ব্যাগ যেটা, সেটা ওই যে হাত দিয়ে ধরার যে জায়গাটা 2টো পয়েন্ট থাকে আর কি, ওই 2টো পয়েন্টের ভেতর দিয়েই গামছার এক মাথা ঢুকিয়ে দিয়েছেন। ওনার কোমরের ডান পাশে একটা বাজারের ব্যাগ, বাম পাশে আর একটা বাজারের ব্যাগ, 2টো নিয়েছেন। যেটাই সুবিধা হয় ওটাতে রাখবেন আর কি। তো ওই যে 2টো হাতলের মতো জায়গা থাকে, ওই 2 দিক দিয়েই উনি গামছা ঢুকিয়ে কোমরের সাথে খুব শক্তভাবে প্যাচ দিয়ে গিট দিয়ে দিয়েছেন, যাতে করে কোনোভাবেই বাজারের ব্যাগ কোমর থেকে খুলে না পড়ে যায়। ওনার মতো করে ওনার অন্য চাচাতো ভাই যারা ছিলেন তারাও একই রকমভাবে মাছ ধরে যাচ্ছেন, মাছ পাচ্ছেন, ব্যাগের মধ্যে রাখেন, কখনো ডানেরটায় রাখেন, কখনো দেখা যাচ্ছে যে বাইরটায় রাখেন, মানে রাখতে যখন যেটা সুবিধা হয় আর কি। তো এভাবে ওনারা মাছ ধরছিলেন। দেখা যাচ্ছে যে ওই সময় রুই মাছের পোনা, তেলাপিয়া, তারপর টাকি মাছ, এগুলোই বেশি পাওয়া যাচ্ছিল আর কি। এদিকে উনি মাছ ধরতে 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 কখন যে অনেকটা দূরে চলে আসছেন এটা উনি খেয়াল করেননি। তবে যখন খেয়াল করেছেন তখন যে আবার ওনার চাচাতো ভাইদের কাছে চলে আসবেন এটা উনি চিন্তা করেননি। উনি আবার দূর থেকে বলছেন, এই আমি এদিকে আসি, তোরা মাছ ধর। ওনার চিন্তা ছিল যেহেতু চ্যালেঞ্জ দিয়ে আসছেন, একসাথে থাকলে তো মাছ কম পাবেন, এই চিন্তা করে উনি একটু সাইডে গিয়েছেন যাতে করে মাছ একটু বেশি পাওয়া যায়। তো উনি ওই সাইড দিয়ে যেতে 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 ওই সাইডে একটা কালী মন্দির আছে, ওই দিকটাতে চলে গিয়েছেন। এটা অবশ্য উনি তখনও খেয়াল করেননি। ওই কালী মন্দিরের ওই সাইডটাতে যখন গিয়েছেন তখন কিন্তু উনি ওনার চাচাতো ভাইদের থেকে অনেকটা দূরেই চলে আসছেন। তখন উনি দেখতে পান বড় একটা বাইম মাছ, এটা কিলবিল করে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, তবে ধীর গতিতে। উনি ওই মাছটাকে টার্গেট করে মেরেছেন তার ট্যাটাটা লেগে গিয়েছে ওই মাছে। এরপর উনি যখন ট্যাটাটা সামনের দিকে নিয়ে আসছেন, ওই মাছটা ছুটিয়ে ওনার
কোমরে থাকা ব্যাগের ভিতরে রাখবেন, তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। ওনার কোমরে থাকা ব্যাগ আর নেই, দুটো ব্যাগের মধ্যেই মাছ ছিল। এর আগে যে মাছগুলো উনি পেয়েছেন সেগুলো রেখেছেন, ব্যাগ নাই। এটা কিভাবে সম্ভব? কোমরে কিন্তু গামছাটা ঠিকই রয়েছে, গামছাটা যদি খুলে যেত তাহলে না হয় ব্যাগটা পড়ে যেত। উনি এবার আরও একটা বিষয় খেয়াল করেন, ওই যে ব্যাগের যেই হ্যান্ডেলের মতো জায়গাটা রয়েছে, যে জায়গাটার ভেতর দিয়ে উনি গামছার এক মাথা ঢুকিয়ে দিয়েছিলেন। অর্থাৎ বাজার করার সময় আমরা যেই অংশটায় হাত ধরি, মানে হাত দিয়ে ধরে রাখি আর কি, বাজারের ব্যাগের যে অংশটায়, ওই যেই পয়েন্টটা, ওই পয়েন্টটা ঠিকই গামছার সাথে লেগে রয়েছে। মনে হচ্ছে বাজারের ব্যাগটা এমনভাবে কেউ হ্যাচকা টান দিয়েছে, ওখান থেকে বাজারের ব্যাগটা ছিঁড়ে চলে গেছে। দুটো বাজারের ব্যাগই একই অবস্থা, একটাতে মাছ বেশি ছিল আর একটায় কম ছিল বা ছিলই না, কিন্তু দুটোরই একই অবস্থা। উনি চিন্তা করলেন, এত জোরে হ্যাচকা টান যে দিল আমি একদমই টের পেলাম না। এরকম হ্যাচকা টানে তো গামছার যে গিট এটাই খুলে যাবার কথা, কিন্তু না, আমি একদমই টের পেলাম না। এটা কিভাবে সম্ভব? উনি মনে মনে অনেক ভয় পেয়ে যান। এবার উনি চাচাতো ভাইদেরকে ডাকতে থাকেন। এক চাচাতো ভাইয়ের নাম ছিল রকি, আর একজনের নাম ইব্রাহিম। তো তাদেরকে ডাকছেন, এদিকে ওরাও দূর থেকে উত্তর নিচ্ছে। এই যে একজন ডাকছে আরেকজন উত্তর নিচ্ছে, এইভাবে আস্তে আস্তে সবাই একত্রে চলে আসে। তো ওনারা যখন একত্রে চলে আসছেন, তবে আসার কিছুটা আগেই ওই বিলের একটা সাইডে, যেখানে মোটামুটি একটু ডাঙা রয়েছে, অর্থাৎ ওখানে পানি নাই, ওখানে একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন। উনি ওখানে দেখতে পান যে ওনার মাছের একটা ব্যাগ, যেই ব্যাগটা ফাঁকা ছিল ওটার উনি পান নাই, কিন্তু যেই ব্যাগটায় মাছ ছিল ওই ব্যাগটাই ওখানে পড়ে আছে। উনি দেখতে পান যে ব্যাগটা ফোলা, তার মানে ওর ভিতরে মাছ আছে। উনি ওই ব্যাগের কাছে যান, গিয়ে ওই ব্যাগের ভেতরে যখন টর্চ লাইট মেরেছেন তখন দেখেন অদ্ভুত এক দৃশ্য। ওই ব্যাগের মধ্যে যতগুলো মাছ উনি রেখেছিলেন সবগুলো মাছেরই মাথা নাই। মনে হচ্ছে কেউ কামড় দিয়ে মাথাগুলো ছিঁড়ে বডিটা রেখে দিয়েছে। এটা দেখে তো উনি অনেক ভয় পেয়ে যান। তখন ওনার টেটার সাথে লেগে থাকা ওই যেই মাছটা ছিল সেটা দ্রুত খুলে ওই ব্যাগের মধ্যে রেখে উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই চাচাতো ভাইরা যেখানে ছিল ওখানে চলে যান। তো ওই সময় অবশ্য এই ব্যাপারে তাদেরকে কিছু বলেননি উনি। তখন বলেন যে আমার শরীরটা ভালো লাগছে না রে, তোরা মাছ ধর, আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন ওরা বলে যে আরে চ্যালেঞ্জ দিয়ে আসলাম, এখন আমরা যদি ধরি তোরা না ধরিস, বিষয়টা কেমন হয়? তখন উনি এবার বলেন যে না ঠিক আছে, ধরে নে, তোরা জিতে গেছিস, আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আমি আর মাছ ধরতে পারতেছি না। তখন ওনার চাচাতো ভাইরা বলে আচ্ছা ঠিক আছে, আমরা আরও কিছুক্ষণ ধরি, তুই বাড়িতে যা। উনি তো বাড়িতে চলে আসছেন, কাউকে ওই সময় ডাকেন নাই। যে মাছগুলোর মাথা খেয়ে ফেলেছিল একটা বাদে আর কি, যে মাছটা উনি পরে ধরেছিলেন ওটা তো আর মাথা খেতে পারেনি। তো ওই মাছগুলো উনি কেটে পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে উনি আর দাঁড়াতেই পারছেন না, শরীরে এমন জ্বর আর শরীরটা এমন ভারী হয়ে গেছে। তবু উনি রাতের এই ঘটনাটা কাউকে বলেননি। বললেই হয়তো বা ওনাকে খুলনা পাঠিয়ে দেবে যে তুই এরকম একটা কাজ করলি, ভূত প্রেতের একটা খপ্পরে পড়ে গেছিস। এই জন্য উনি ওই সময় কাউকে বলেননি। তবে যেহেতু জ্বর এসেছে, এই কারণে এই পারভেজ শেখ ভাইয়ের চাচা তাকে বলেন যে তোকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ দেওয়া হয়। তবে আসল ঘটনাটা কিন্তু এখন ঘটবে। সেটা হচ্ছে দুপুরবেলা বাড়িতে চাষ করা লাউ শাক রান্না করা হবে, মাছ দরকার, মাছের সাথে এটা রান্না করলে ভালো হবে। তখন এই পারভেজ শেখ ভাই বলছেন যে আমি তো রাত্রে মাছ ধরছিলাম, এগুলা কেটে ফ্রিজে রেখে দিছি, ফ্রিজ থেকে নিয়ে আসি। তখন বললেন ঠিক আছে যা নিয়ে আয়। উনি ফ্রিজ খুলে অবাক হয়ে যান, যেখানে উনি মাছ রেখেছিলেন কেটে ধুয়ে একটা পলিথিনের মধ্যে করে একটা মাছও নাই। অবাক হয়ে যান, এটা কিভাবে সম্ভব? একটা মাছও নাই, মাছগুলো কোথায় গেল? তো ওনার জ্বর তো তখনও আছে, জ্বর 103-এ উঠে যায়। পরবর্তীতে আবারও ডাক্তারের কাছে নেওয়া হয়। তো ডাক্তার উনি ওষুধ দিয়েছেন, তারপরও কোনো কাজ হয় নাই। তারপরে রাতে যে ঘটনাটা ঘটেছে এটা উনি খুলে বলেন। এরপর মূলত এলাকার মসজিদের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি একটা রুকিয়া করে দেন, একটা গাঁদা ফুল পরে দিয়েছিলেন আর কি। হুজুর বলেছিলেন এই ফুলটা সবসময়
পকেটে রাখবা। একটা নির্দিষ্ট সময় বলেছেন এই সময় পর্যন্ত পকেটে রাখতে হবে, শুকিয়ে গেলেও পকেটে রাখতে হবে। ওয়াশরুমে যাওয়ার সময় এটা খুলে রাখা মানে বাইরে রেখে যাওয়া যাবে, গোসলের সময় বাইরে রেখে যাওয়া যাবে, কিন্তু মাটিতে রাখা যাবে না, সবসময় মাটির উপরে রাখতে হবে। আর হুজুর উনি বলে দেন, তুমি তো বাবা জানে বেঁচে গেছো, তোমার হাতে তো প্রথমত টর্চ লাইট ছিল, এটা লোহা দিয়ে তৈরি ছিল, আবার হাতে ট্যাটা ছিল, ট্যাটার এক মাথা তো লোহা দিয়ে তৈরি, এই জন্য আল্লাহর রহমতে তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তবে এই ধরনের সমস্যা হলে কি করতে হবে হুজুর একটা বিষয় শিখিয়ে দেন। কেননা উনি কিন্তু যেই মাছটা ধরে নিয়ে এসেছিলেন এই মাছ কিন্তু পরে আর থাকেনি, নিয়ে গেছে। হুজুর বলে দিলেন এই ধরনের কোনো সমস্যা যদি হয়, যদি এরকম কোনো মাছ বা কোনো জিনিস কেউ নিয়ে আসে, জিনেদের নজর পড়ে যায়, যদি এটা এটো করে দেয়া যায় তাহলে নাকি ওরা আর এটা নিতে পারে না। এটা কিভাবে? যদি কেউ বিসমিল্লাহ বলে একটু থুতু ছিটিয়ে দেয় তাহলে নাকি ওরা আর এগুলো নিতে পারে না। এগুলো তো পারভেজ শেখ ভাই জানতেন না, উনি তো ওনার মতো করে রেখে দিয়েছিলেন, ওরা ঠিকই ওই মাছ গায়েব করে দিয়েছে। তো এটাই ছিল পারভেজ শেখ ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই ধরনের সমস্যা যদি হয়, কোনো মাছে কামড় দিয়েছে, এই মাছটা নিয়েই তো যাবে, সেক্ষেত্রে কি করতে হবে। তো আমরা এটা শিখে গেলাম এই ঘটনা থেকে। আশা করছি যে রাতের বেলা মাছ ধরার ক্ষেত্রে আমরা অনেক সতর্কতা অবলম্বন করব আর একত্রে থাকার চেষ্টা করব, আলাদা যেন আমরা না যাই। ধন্যবাদ জানাচ্ছি পারভেজ শেখ ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পেতে থাকবো। শুরু করছি জাহিদ ভাইয়ের ঘটনা এবং হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। দুটা সম্প্রদায় এই পৃথিবীতে আছে, এক হলো ইনসান আর এক হলো জিন, যারা দুনিয়াতে আবাস করে। আরেক বিশাল বাহিনী আছে যারা আলোর তৈরি ফেরেশতা। এই ভূখণ্ডে পানিতে, জমিনে, হাওয়া, সর্বত্র দায়িত্বরত আছে আল্লাহর হুকুমে। আরবিতে আইয়ুহান নাস মানে মানব জাতিকে এই এক আবিধানিক রূপে ডাকা হয়েছে। ঠিক তেমনি জিন বলে আল্লাহ আরেক জাতির কথা আমাদেরকে জানিয়েছেন, যারা অদৃশ্য, কিন্তু এই পৃথিবীতে তারা আছেন, সেই সাথে আছেন ফেরেশতা। আসলে সব কিছু নিয়ে তো আমাদের প্রশ্ন, সব কিছুতেই প্রশ্ন বেমানান। ধরুন আমি সেই ছোট থেকেই গণিতের সর্বোচ্চ 40 আনতে পারতাম 100 মার্কের মধ্যে। এই গণিত জিনিসটা আমার মাথায় এখনো পর্যন্ত কাজ করে না, তাই বলে আমি কিন্তু গণিতে যে এক্সপার্ট তার ভুল ধরার বোকামি করতে পারবো না। আমি গণিতের ব্যাপারে অজ্ঞ, তার মানে আমি যে গণিত পারে তাকে তো আর আমি তার ভুল ধরতে পারবো না। তো আমি জানি না গণিতে কি কি আছে, কি কি সূত্র আছে, আমি জানি না। এখন সেই সূত্র আমি দেখার পর এইটা তো বলতে পারে না এই গণিত বাস্তবে নেই, কারণ আমি যেহেতু বুঝি না তাই অনুভবও করি না। সেই জন্য আমার কাছে গণিত বাস্তব লাগে না, একদমই স্বাভাবিক। স্বাভাবিক না, যার কাছে যে জিনিস পছন্দ না সেই জিনিস তার কাছে তো অস্বাভাবিক লাগবেই। আজ একদম ছোট ছোট কয়েকটা ঘটনার কথা বলবো আপনাদের সাথে। আজ ঘটনার মাঝে আপনাদের সাথে কথা বলবো একটু ভিন্নভাবেই শোনাতে চাই। আজ ঘটনার মাঝে আপনাদের সাথে কথা বলবো ঘটনা নিয়ে। একদিন একটা ফোন আসলো, খুবই ইমার্জেন্সি। আর নর্মালি আমার সাথে যেটা হয় যে আমি যদি ইমার্জেন্সি আমি আসলে ফোন বুঝি না কোনটা ইমার্জেন্সি কোনটা কি। আমি নর্মালি ফোন খুব কম ধরি, অনেক পরে মেসেজের রিপ্লাই দিতেও চাই, আবার মাঝে মাঝে দিতে চাই না। কিন্তু আজকে আমার একটা ফোন আসে, সেটা প্রচণ্ড ইমার্জেন্সি ফোন আসে। আর সেই ইমার্জেন্সি কথাটা শোনার পর আমাকে আসলে যেতেই হতো। নর্মালি এই ধরনের কেসেসগুলোতে আমি যাই না, বা আমার একটা সময়ের বিষয় আছে, আমার একটা অবস্থার বিষয় আছে। কিন্তু যিনি মারা গেছেন, আমি ঘটনাটা শোনার পর নাম জানলাম, তার নাম আতাউর। তার বয়স ছিল 70-এর কাছাকাছি। অবসর নেবার পর থেকে উনি আসলে রেগুলার ইবাদত বন্দিগিতে দিন রাত পার করেছেন। বাজারে যে বাজার করার ইচ্ছা ওনার ছিল না, সারাদিন তিনি ইবাদতে ব্যস্ত থাকতেন। তো সেদিন দুপুরের পর ওনার কেমন যেন হাঁসফাঁস লাগছিল দেখে বাইরে একটু বেরিয়ে এসে বসেন। আর সেই সময় ওনার কাছে একজন লোক আসে। লোকটা দেখতে অনেক সুন্দর, কিন্তু সে একটা যুবক ছেলে।
তো তার সাথে ওই ভদ্রলোক কিছুক্ষণ কথা বলার পর সেই যুবকটা না চলে যায়। এটা খেয়াল করেছিল আতাউর সাহেবের মেয়ে। এরপর একদিন রাতের বেলা রুমের মধ্যে দৌড় দেওয়ার মতো ধূপ ধূপ শব্দে আতাউর সাহেবের ছোট ছেলের ঘুম ভেঙে যায়। ওনার মনে হলো মাত্রই একজন দৌড় দিয়ে বের হয়ে গেল রুম থেকে, কিন্তু সে দৌড় দিয়ে আতাউর সাহেবের রুমের দিকে গেছে এটা স্পষ্ট সেই মুহূর্তে তারা বুঝতে পারে। তার মানে আপনি যদি রাতের বেলা অন্ধকারের মধ্যে পানি খেতে ওঠেন বা ফ্রিজের মধ্যে লাইট জ্বালিয়ে পানি খান, অনেক সময় দেখা যায় লাইট বন্ধ থাকে কিন্তু ফ্রিজের লাইটে অনেক কিছু পরিষ্কার দেখা যায়। তো তার মেয়ে রাতের বেলা এরকম ঘরের মাঝেই কাউকে দৌড়ানোর শব্দ পায়। এখন বাসার মধ্যে যদি আমরা চিন্তা করি আমাদের বাসায় 3 জন সদস্য আছে এবং আমি জানি বাকি 2 জন সদস্য ঘুমিয়ে আছে, আমি যদি একজন সদস্য হয়ে আরেকটা অস্তিত্ব টের পাই এবং সেটার শব্দ শুনতে পাই, সেটা শোনার পর কিন্তু আমি অবশ্যই অবাক হব, ভয় পাবো। তো তার ছোট ছেলের কিন্তু ঘুম ভেঙে গেল। ওনার মনে হলো মাত্রই দৌড় দিয়ে কেউ গেছে রুম থেকে, কিন্তু সে দৌড় দিয়ে আতাউর সাহেবের রুমের দিকে গেছে এইটা তিনি বুঝে যায়। আতাউর সাহেবের ছেলে ওনার বাবাকে দেখতে যান, যেহেতু বাবার ঘুম ভেঙে গেছে। উনি রুমের বাইরে বিশ্রী দেখতে একটা জীব দেখেন, যেটা বাদরের মতো লাফ দিয়ে বের হয়ে গেল বাইরের দিকে। তো অবশ্যই এখন প্রথম চিন্তা হবে যে যদি এরকম কিছু দেখে থাকে তাহলে যেই রুমে ঢুকেছে সেই রুমের যে মানুষটা আছে সে ঠিক আছে কিনা। তো বাবা ঠিক আছে কিনা দেখতে যান আতাউর সাহেবের ছেলে। উনি দেখতে পান ওনার বাবা নামাজ পড়ছে তাহাজ্জুদের। উনি সব আলো জ্বালিয়ে দেন। ওনার বাবার নামাজ শেষ হলে উনি ওনার বাবাকে বললেন, উনি এইসব জিনিস এটা দেখেছেন, বাসার মধ্যে কাউকে ঝেঁটে যেতে দেখেছেন, শব্দ হচ্ছিল এবং পরিষ্কার বুঝেছেন যে যিনি হাঁটছিলেন তিনি তার বাবার রুমে ঢুকেছেন। আতাউর সাহেব মুচকি হেসে দিয়ে বলেন, কিছু না রে বাবা, শয়তান কত কিছু দেখায়, যদি ইবাদত করতে তাহলে শয়তান তোকে ধোকায় ফেলতে পারতো না। তো বাবার কথা শুনে আর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে আতাউর সাহেবের ছেলে যখন ওই তার রুমে ব্যাক করে এবং নিজের রুমের আলো বন্ধ করতে যাবে, তখন সে এক পলকের জন্য দেখতে পায় লাল রক্তবর্ণের একটা শয়তান। তার চেহারাটা একদম পরিষ্কার। তার বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আতাউর সাহেবের ছেলে সেদিনের পর প্রায় কয়েকদিন ঠিক একই রকম শব্দ যেটা তিনি কয়েকদিন আগে পেয়েছিলেন, ধূপ ধূপ করে এক রুম থেকে অন্য রুমে কারো দৌড় দেওয়ার শব্দ চলছিল। একদিন আতাউর সাহেব ধীর শব্দে নামাজ পড়ছিলেন। ওনার বড় ছেলের স্ত্রী চুলায় গরম পানি বসিয়েছিল। ওনার ভালো লাগছিল আতাউর সাহেবের নামাজ পড়া শুনে, কারণ কিরাতের শব্দ বাইরে আসছিল। এতটাই ধ্যানমগ্ন হয়ে গেলেন উনি সেই কিরাতে, তার খেয়ালই ছিল না পানির চুলায় বলক আসছিল। তখন ওনার মনে হচ্ছিল মায়াবী কণ্ঠে কিরাত পড়ছিল কেউ। আরামের ঘুম চলে এসেছিল ওনার। আতাউর সাহেবের ডাকে ওনার ঘুম ভাঙে। ছেলের বউ রান্না ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছে, আর ছেলের বউয়ের হুঁশ ফেরার পর উনি লাফিয়ে ওঠেন, কারণ চুলার পানি বলকাচ্ছিল। কিন্তু চুলায় যে পানি ছিল তা বলকালেও কে যেন চুলা অফ করে দিয়েছে, এমনকি পানি শুকিয়ে যায়নি। ঘড়িতে তখন রাত 4টা। পানি গরম দিয়েছিল সেই মহিলা রাত 2টায়। সেই হিসেবে পানি শুকিয়ে পাতিল পুড়ে যাওয়ার কথা। এটাই স্বাভাবিক, কিন্তু কিছুই যেন হয়নি। তিনি এতটাই ধ্যানমগ্ন ছিলেন যে তিনি আসলে ওই জায়গায় হেলান দিয়ে বসে পড়েছেন, কোনো খেয়ালই নাই। তো এই কথা শুনে আতাউর সাহেব বললেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন মা, যাও যাও ঘুমাতে যাও। তোমার হয়তো এখানে ক্লান্ত লাগছিল, এই জন্য তুমি ঘুমিয়ে গেছো। কিন্তু আতাউর সাহেবের ছেলের বউ যেখানে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিল সেখান থেকে ওনাকে ক্রস করে কেউ চুলা বন্ধ করতে পারবে না, ধাক্কা লাগতই। কিছুদিন পর গতকাল এশার নামাজ পড়ার জন্য ওযু করছিলেন তিনি। বের হয়ে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পর উনি পড়ে যান দাঁড়ানো অবস্থা থেকে। আতাউর সাহেব মারা যান একদম স্বাভাবিকভাবেই। ওনার এশার নামাজ তখন শেষই হয় নাই, মাত্রই তো শুরু ছিল। তো যাই হোক, ওনার রাতে ওনাকে গোসল করানো হলো, কিন্তু বেশ রাত হয়ে যাওয়ায় দাফন ভোরের আগে সম্ভব ছিল না। আতাউর সাহেবের ঘর পরিষ্কার করা হয়েছিল তখন। রাত 1টার পর, এটা 1টার কিছু পর আতাউর সাহেবের মেয়ের মনে হলো আব্বা নামাজ পড়ছে, মারা যান নাই তার বাবা। তিনি তাড়াতাড়ি উঠে যান, সোজা আতাউর সাহেবের রুমের সামনে যান। ভেতরে আলোর মধ্যে দেখতে পান, হ্যাঁ,
নামাজ পড়ছে কেউ, তার পিঠের দিক দেখা যাচ্ছে, আর হুবহু দেখতে আতর সাহেবের মতো। মেয়ে তাকিয়ে রইল। আসলে তিনি কি দেখছে, বাবা নাকি অন্য কেউ? নামাজ শেষ হলো, ডানে সালাম ফিরালেন, এরপর বাম দিকে সালাম ফিরালেন তিনি। আর তখন ধীরে 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 রুমের দরজা নড়তে নড়তে বন্ধ হয়ে গেল। ব্যাপারটা এমন যে নামাজ যে পড়েছে সে মানুষ না, সে পর্দা দেওয়ার জন্য দরজাটা ভিড়িয়ে দিল। আতর সাহেবের মেয়ের কিন্তু তখন এক ফোঁটা ভয় লাগে নাই। উনি সামনে যে দরজাটা খুললেন, প্রশান্তির একটা বাতাস উনি ওনার চেহারায় অনুভব করলেন। ওনার মনে হলো উনি কানে শোনেননি, কিন্তু মনে হলো ওনাকে কেউ সালাম দিয়েছে। যখন সালামটা দিয়েছে উনি শুনতে পারেনি, কিন্তু মনে হচ্ছিল কেউ দিয়েছে। উনি শান্তি অনুভব করলেও ওনার ছোট ভাই আতর সাহেবের ছেলে, যে টের পেয়েছিল কয়েকদিন এরকম ধূপ ধূপ শব্দ, দৌড় দেওয়ার শব্দ, আর লাল রক্তবর্ণের যে শয়তান দেখেছিল সে তার বাবার লাশের পাশে বসেছিল। তার কেন জানি হুট করে মনে হলো কটকট করে ওনার বাবা মুখ দিয়ে কিছু চাবাচ্ছে ওই অবস্থায়, লাশ সামনে। তখন এমনকি কাপড়ের উপর দিয়েও, মানে কাফনের কাপড় যে ডেড বডির উপরে ছিল সেটার উপর দিয়ে বোঝা যাচ্ছিল কাপড়টা নড়ছিল। মনে হলো জিভ দিয়ে কাপড় টেনে দাঁতের আগা দিয়ে সেই কাপড় ধরে কামড়িয়ে কামড়িয়ে ভেতর থেকেই কাপড় গিলার চেষ্টা করছিল আতাউর সাহেবের লাশ। মাথার চুল থেকে কাপড় সরে কপাল অবধি তখন চলে এসছে। মানে কেউ কাপড় চাবানো শুরু করলে সেটা কুচকে কুচকে ভেতরে গেলে যেরকম উপর থেকে ছোট হতে থাকে, ঠিক সেরকমভাবেই জিনিসটা দেখা যাচ্ছিল। সেটা কপাল অবধি চলে এসছে, কপাল থেকে দু চোখের কাছে চলে এসছে। চোখগুলো তখন খোলা, নির্জীব, বিকটভাবে এমন ভঙ্গিমায় আছে চোখগুলো যেন শুয়ে থাকা লাশ সেই অবস্থাতেই দেখতে চাচ্ছিল মাথার পেছনে থাকা আতর সাহেবের ছেলে কে। সেই বিকট চেহারা, লাশ কাপড় গিলছে, আর ভয়ানক সেই চাহানি। এক চিৎকার দিয়ে বেহুশ আতর সাহেবের ছেলে। আতর সাহেবের ছেলে অজ্ঞান, পানি ছিটানোর পর হুশ আসে তার। ওই মুহূর্তে সে ভয়ে কথা বলতে পারছিল না, যে কেউ কথা বলতে পারবে না। নিজের আপন বাবার ক্ষেত্রে এই জিনিস কেউ দেখলে কারো কথা বলা সম্ভব না। তার এমন অবস্থা ছিল যে তার বাবার লাশ দাফন করতে সে যেতে পারেনি, এতটাই সে ট্রমাটাইজড ছিল। কারণ তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার শরীরে ওই মুহূর্তে তীব্র জ্বর চলে আসে। দুপুরে সে এই কথা বলল যে তার বাবার লাশ নাকি কাপড় গিলছিল। এদিকে তার বোন দেখেছে তার বাবার রুমে কে জানি নামাজ পড়ছে। তাদের এই সব কথা আমি শুনলাম, এমনকি নামাজ পড়ার কথা আর লাশের কাপড় গেলার কথাও শুনলাম, কিন্তু কথার মধ্যে বিশ্বাস পাচ্ছিলাম না, কারণ আমি বাসায় কোনো অস্তিত্ব টের পাইনি। ওনার রুমে যেয়ে বসলাম, চারপাশ দেখলাম, বিছানা চেক করলাম, আমি না কিছুই পাইনি। আমি সেখানে যেয়ে বসি যেখানে আতর সাহেবের লাশ ছিল। আমি অনেকক্ষণ বসে রইলাম, জানার চেষ্টা করছিলাম কেন এমন হলো। আমি যে কোনো কেসে গেলে যেসব জায়গার কেসগুলোতে যাই, আগে সেই রুমটাতে যাই যে রুমটাতে কোনোভাবে যাদের অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল, অথবা তারা সেটা একবার না একবার প্রত্যক্ষ করেছিল, সেখানে যে আমি কিছুটা সময় স্পেন্ড করি যাতে আমি কোনো ট্রেইল ট্র্যাক করতে পারি। কিন্তু এমন হলো না, আমি কিছু টের পাচ্ছি না। যদি অন্য কিছু ইনভলভ থাকে, মানে শয়তানি যদি কিছু ইনভলভ থাকে, তাহলে ট্র্যাক না পাওয়ারও সম্ভাবনা আছে। তাহলে সেই রাস্তা ধরে আমাকে কবরস্থান যেতে হবে, যে রাস্তা দিয়ে আজ ফজরের পর লাশ নিয়ে যাওয়া হয়েছে, যেটা কবরস্থানে। আমাকে ঠিক সেভাবেই প্রথমে নিয়ে যাওয়া হয় জানাজার জায়গায়, এরপর আমাকে একই পথে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। জানাজার জায়গা ঘুরে আমি কিছু নেগেটিভ কিছুর অস্তিত্ব অনুভব করিনি, কিন্তু কবরের কাছে এসে দাঁড়াবার পর মনটা উৎফুল্ল লাগতে লাগলো। মনে হলো আমার চারপাশে অনেক শান্তি। এরকম খুব কম সময় হয়। আর এই ধরনের শান্তি ফিল করার পর আমি চিন্তা করি যে আমি একা দাঁড়িয়ে থাকবো। আমি কিছুক্ষণ একা দাঁড়িয়েছিলাম। আমি জানি আমির সাহেব আমার আশপাশেই আছে, আমি সেটা ফিল করছিলাম। আমির সাহেবকে আমি উদ্দেশ্য করে বললাম, আমি এক পরিবারের কথা শুনে আসলাম, কিন্তু বাসা থেকে শুরু করে সন্দেহ হয় এমন দুইটা জায়গায় গিয়েছি, কিছুই টের পাইনি। কিন্তু কবরের কাছে দাঁড়াবার পর পরাণটাই শান্ত হয়ে গেল।
কারণ কি? কয়েক মিনিট পর আমির সাহেব আমার পাশে পেছনে এসে দাঁড়ান। উনি আমাকে বললেন, ইবলিশ সবার কাছে যাবে, বিশেষ করে মুমিনের কাছে। মুমিনের চরম শত্রু ইবলিশ। তাকে বিপথে নেবার চেষ্টা সে করবেই করবে। 1 কোটি খারাপ মানুষের চেয়ে একজন মুমিনকে পথভ্রষ্ট করে ইবলিশ বেশি সুখ অনুভব করে। ওনার বড় মেয়ে নামাজ পড়তে যাকে দেখেছে, জরুরি নয় সে যে জিন বা কারিন। ফেরেশতা আসে সবার কাছে এবং মৃত্যুর পূর্বে আসবেই, মুমিনের জন্য সুসংবাদ নিয়ে আর জালেমের জন্য আযাবের খবর নিয়ে। এত গোপনে ঘটবে এই ঘটনা যা কাকপক্ষী টের পাবে না। কে নামাজ পড়েছে সেটা ভাবার বিষয় না, বরং বিষয়টা দৃষ্টিভঙ্গির। তার ছেলের বউ শুনেছে কিরাত পড়ার শব্দ তার শ্বশুরের সাথে অন্য কারোর। তার মেয়ে দেখেছে মারা যাওয়া বাবা নামাজ পড়ছে, ফেরেশতা ইবাদত করেছিল সেখানে, সেই জন্য কানে শুনেছে, সেই জন্যই পর্দা দিয়ে ঢেকে দেওয়ার জন্য দরজা ভিড়িয়ে দিয়েছিল। অপরদিকে ছেলে যে ঘুমের মধ্যে দেখেছে লাল শয়তান দৌড় দিচ্ছে, কেন দেখেছে জানো? ঘুমানোর আগেও সে নোংরা কাজ করেছে, সেই জন্য ইবলিশকে সে দেখেছে। কারণ সে তো ইবলিশ যা চায় তাই তো করছে। পথভ্রষ্ট হওয়ার কাজ সে করছে। যখন বাবার লাশের সামনে সে বসেছিল তখন সে ফোন হাতে ব্যস্ত ছিল। তাকে নিয়ে ইবলিশ শেষ বেলায় মশকরা করে গেল। তাকে দিয়েই রটনা রটাতে চেয়েছিল যে আতাউরের লাশ কাফন গিলছে, যাতে করে তামাশা হতো। আর ইবলিশ তামাশাই তো করতে চায় মানুষকে দিয়ে, কিন্তু মানুষ এটা ভালো করেই জানে ইবলিশ মুমিনের লাশ দাফন হবার পরেও ছলচাতুরি করে তার নামকে বদনাম করার জন্য। আতাউর সাহেবের বাসায় কোনো সমস্যা নেই, সমস্যা কলুষিত অন্তরের। আরেকটা ইনসিডেন্টের কথা বলি। এক ভদ্রমহিলার সমস্যার কথা জানতে পারি। মহিলার ভয়ে জ্বর এসে গেছে। দেখলে মনে হবে ওনাকে জিন পোজেস্ট করেছে, কিন্তু আদতে তা নয়। মহিলার নাম খাদিজা। তো আমি ওনাদের কাছে যাই, আমি ওনাকে দেখলাম কেমন ভয়ে জড়সড় হয়ে গেছেন। এটা ঠিক একটা এন্টিটিকে আমি ওনার চুল মুট করে ধরে থাকতে দেখি। ওনাকে দেখে আমার কেন জানো ওনাকে ভিকটিম বা ভুক্তভোগী মনে হচ্ছিল না। অবস্থা খুব খারাপ, মেডিকেলে কিছু ধরা পড়েনি ওনার। নর্মালি এসব কেসেসে মেডিকেলে কোনো কিছু ধরা পড়বে এমন কিছু না। এখন বাইরে নিয়ে তো যেতে পারবে না, আর আমি তাদের পূর্ব পরিচিত। আর এই খাদিজা একদিন আমাকে বলেছিল তার জন্য অন্য একজন লোকে বশ করিয়ে দিত। আমি তো স্বাভাবিকভাবে এইসব কাজ করতে জানি না, আর জানিও না, করিও না, এগুলো কুফরি। সেই জন্য এক সেকেন্ডে আমার ধারণা হয়ে যায় খাদিজা ডেফিনেটলি কিছু করেছে যার জন্য এই অবস্থা। 2 দিন পর খাদিজা ঠিক হলে আমি খাদিজাকে আমার মুখোমুখি বসাই। খাদিজা জানে আমার স্বভাব সম্পর্কে। আমি একটা কথা সোজা সবটা কথা বলার মতো লোক। খাদিজা আমাকে বলল ও চেয়েছিল এক লোককে অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে, খারাপভাবেই চেয়েছিল। এখন কিভাবে করবে? আজ এক জায়গায় কাল আরেক জায়গায়। এমন করতে করতে একদিন এক লোকের খবর পেল। সেই লোক মাঝি ছিল। খাদিজাকে সে বলেছিল বান মারতে গেলে, বারণ করেছিল যে বান মারতে গেলে নির্দিষ্ট জায়গায় কিছু জিনিস রাখতে হবে আর করতে হবে। কি করতে হবে? মানুষের রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে। অমাবস্যার রাতে যেতে হবে কবরস্থানে, কালো কাপড় পরে 1 বছর পুরানো কবরের গর্ত করে সেই তাবিজ রেখে আসতে হবে। কিন্তু গর্ত হতে হবে এতটা গভীর যে কবরের মধ্যে থাকা লাশের ভাব যাতে সেই তাবিজে লাগে। এর মানে সেই লোক বলতে চাচ্ছে খাদিজাকে তাবিজ এমন জায়গায় রাখা লাগবে যেখানে লাশটার অবস্থান একদম পাশের বাসটার পরেই লাশের অবস্থান। তো এরপর সেই তাবিজ পরেও অমাবস্যার রাতে নিয়ে আসতে হবে কালো কাপড় পরে। সেই তাবিজ ধোয়া পানি সেই লোককে খাইয়ে দিলে রোগে ধরবে, সেই লোককে খুব তাড়াতাড়ি ধরবে। খাদিজা কয়েকদিন আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে কিভাবে সে কাজটা করবে। কিন্তু খাদিজা কিন্তু হিংসা বা রাগ যাই হোক না কেন সে পাগল হয়ে ওঠে সেই লোককে অসুস্থ করার জন্য। তাই সেই মাঝির কাছ থেকে তাবিজ কিভাবে লিখতে হবে তা শিখে আসে। সেদিন মাগরিবের পর নদীর পাড়ে মাঝি খাদিজাকে শিখিয়ে দিল কিভাবে সে লিখবে। খাদিজা বাড়ি ফেরার পর রক্ত কোথা থেকে পাবে বুঝতে পারেনি। নিজের আঙ্গুল কাটা তো সাহসের ব্যাপার। পথ শিশুকে দিয়ে 20 টাকার বিনিময়ে কসাইখানা থেকে 1 বোতল ময়লা পানি মিশ্রিত রক্ত আনে আর তা দিয়ে সে তাবিজ লেখে।
আগে সে একটা কবরস্থানের পাশ দিয়ে কয়েকদিন যাতায়াত করে অবস্থা বুঝে নেয়, কোন টাইমে কবরস্থানটা ফাঁকা থাকে, কোন টাইমে মানুষের একটু কম মানাগোনা থাকে। আসলে বেশিরভাগ এলাকার মধ্যে থাকা কবরস্থানগুলোর ফাঁকা থাকে রাতের বেলা। অমাবস্যার রাতে কালো বোরকা পরে সে বের হয় তাবিজ পোতার উদ্দেশ্যে। ওই মুহূর্তে কবরস্থানের গেট ছিল খোলা, আর পশ্চিম দিকে গাছগাছা একদম ঘন হয়ে আছে একটা জায়গায় দিয়ে সে হেঁটে যায়। তো কবরস্থানের ভেতরটা ঠান্ডা লাগছিল। তাড়াতাড়ি করতে হবে এরকম চক্করে পড়ে যায়। সে সাথে কিছু জিনিস আনতে পারেনি মাটি খোঁড়ার জন্য, তাই এক কবরের সামনে থেকে থাকা নেম প্লেটটা উঠিয়ে সে ওইটা দিয়ে অনেক ঝামেলা করে অল্প একটু খুঁড়তে পারে কবরটা, আর সেই তাবিজ সেখানে রেখে সে চলে আসে সেই রাতে স্বপ্নে খাদিজা দেখে কবরের মাটি দেবে যাচ্ছে, আর সেই কবরের উপর একটা গর্ত, সেই গর্ত দিয়ে বেরিয়ে আসছে রক্ত। পরের অমাবস্যার রাত, বৃষ্টি এবং বিদ্যুৎ নেই। এইটাই তো সুযোগ, আর বেশি সহজে তাবিজ করে বের করার ইজি একটা চান্স। সাথে করে ছোট্ট একটা হাতুড়ি সাইজের কোদাল নিয়েছিল সে। ঝুম বৃষ্টি, খালি চোখে দেখাও কঠিন, কালো রাত আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। কেউ যদি এখন খাদিজার গলা চেপেও ধরে, কেউ তা শুনবে না, দেখবে না, টের তো দূরের কথা। তো সোজা হেঁটে যাচ্ছে খাদিজা, এমনভাবে হেঁটে যাচ্ছে যাতে আন্দাজ যায়, চোখে আন্দাজ করে। তো বাম দিকে হাঁটার রাস্তায় সে ঢুকে যায়। সেই জায়গাটা জঙ্গলের মতো, রাস্তার দুপাশ, কিন্তু এখন চিনতে পারছে কোথায় সেদিন রেখেছিল তাবিজটা। তারপরেও আন্দাজ করে হিসাব করলো কোন দিকে সে রেখেছিল। যেই জায়গাটা হিসাব করে যেদিকে সে গেল সেদিকে কবর নাকি পানি বোঝা একদম কঠিন। মানে এমন অবস্থায় বৃষ্টির পানি জমে গেছে যে কবরের লেভেল আর পানি কতটুক, সেটা কি কবরের লেভেল আছে কি না, বা এটা কি বেশি পানি, সেটা তিনি বুঝতে পারছিল না। তো খাদিজা মাটিতে আন্দাজে একটা কোপ দিল, কিন্তু পানি থাকায় সেই কোপ ওর চোখে মুখে কাদা পানি ছিটকে এলো। সাথে ওর চোখে কাটার খোঁচা লাগলো। চোখ দিয়ে তাকাতে পারছিল না। এদিকে কাত হয়ে কোন দিকে উপরে গেছে ও বুঝতে পারছে না। চোখ হাত দিয়ে ডলে পরিষ্কার করতে যে কাদায় মনে হলো সুয়ের মতো কিছু বিঁধল। চিৎকার দিল ব্যথায়, কিন্তু কে শুনবে? ওই সময় খুক খুক করে কাশ দেওয়ার মতো শব্দ এলো খাদিজার কানে। সাথে সাথে খাদিজা আন্দাজে দিল দৌড়। মানে ওই মাটির ছিটা যখন আসছে তখন তার মুখের মধ্যে কাটার মতো লাগছিল। তো যাই হোক, কিন্তু রাস্তা খুঁজে সে পাচ্ছিল না ওই মুহূর্তে, কারণ দেখতেও পারছিল না প্রপারলি। অন্ধকারে বৃষ্টি আর আতঙ্কে কোন দিকে যাবে সে আসলে বুঝতে পারছে না। তাও একদিকে আকাশ বেশি দেখা যাচ্ছে দেখে সেদিকে দৌড় দেয়, কিন্তু পা পিছলে পড়ে যায় খাদিজা। সোজা যেয়ে পড়ে একটা কবরের উপর। উঠে দাঁড়াতে ও দেখলো ও কবরস্থানের ভেতরে চলে আসছে, আরো ভেতরে, যেদিকে 200+ কবর আছে। মানে কবরস্থানের ভেতরে আরো বেশি গভীরে ঢুকে গেছে। লাফিয়ে উঠতে যাবে এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালে খাদিজা দেখতে পায় কেউ একজন দাঁড়িয়ে আছে খাদিজার সামনে। সেই খোলা এরিয়ার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে খাদিজা মেইন গেট কোন দিকে ছিল সেটা সে জানতো, এবং ওই দিক দিয়েই ধরে সে দৌড় দেয়। কিন্তু মেইন গেটের সামনে রাখা ছিল খাটিয়া, এমনভাবে রাখা যে রাস্তাটা বন্ধ করা। তো অন্ধকারে বৃষ্টির আলোয় স্টিলটা চকচক করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। খাদিজা দেখলো একটা লাশ রাখার পর যেভাবে খাটিয়াটা ঢেকে রাখা হয় সেভাবে ঢাকা, উপর দিয়ে বিশাল বড় লাল গিলাফে ঢাকা। বাম দিক দিয়ে দিল দৌড় সে। 2বার পিছলে পড়ে যায় সে, তাও সে কবরগুলোর উপর দিয়ে দৌড় দিয়ে বের হয়ে আসার চেষ্টা করতে থাকে। কবরস্থান থেকে বের হয়ে আসার পর খাদিজা বোরকা খুলে ফেলে যাতে কেউ না বুঝতে পারে, দোষারোপ করতে না পারে। রাস্তা দিয়ে আসার পাশে বড় একটা মাছ চাষের পুকুর ছিল, আর সেখানে পানির মধ্যে বাচ্চা একটা দাপ পাচ্ছিল ওই পুকুরের মাঝখানে। সেই পুকুরের সামনে মসজিদ ছিল। পুকুরটা পার হওয়ার সময় খাদিজা দেখলো বাচ্চা ছেলেটা উঠে আসছে, পরনের কাপড় চিপড়াতে 7-8 বছরের বাচ্চা। হঠাৎ বলে উঠল, কিরে মাথারি, তাবিজ করবার গেছিলি? এইটা শোনার পর বুকের মধ্যে কামড় দিল খাদিজার। তখন ভালো করে খেয়াল করলো বাচ্চাটার মাথা অনেক বড়, এটা একদম স্বাভাবিক না। সেই বাচ্চাটা এবার ওর পেছনে হাঁটতে লাগলো
এবং পেছন পেছন হাসছিল সে। খাদিজা দৌড় দিলে সেই বাচ্চাটা বলে, তোর তাবিজ তো আর দাঁড়ে, আয় কাছে আয়। খাদিজা দৌড় দিল, সে ছেলে লাফিয়ে কাঁধে উঠে যায় খাদিজার। একটা কামড় দেয় সেই বাচ্চাটা, কিন্তু খাদিজা ঝাড়া দিয়ে ফেলে দেয়। আর অনেক কষ্টে সে বাসায় ফিরে আসে। চোখ হাতে পায়ে সব জায়গায় আঘাতের চেয়ে এখন ভয় লাগছিল বেশি খাদিজার, কারণ সে এমন কিছুর সম্মুখীন হয়েছে যেটা সে ভুলতে পারছিল না। খাদিজার রাতে জ্বর আসে, গভীর রাতে বজ্রপাতের শব্দে ঘুম ভাঙে খাদিজার। ওর বুকে বসে আছে সেই বাচ্চাটা তখনই ওর মুখ চেপে ধরে আর চুলগুলো ধরে মাথা ঠুকানোর চেষ্টা করে। এরপর থেকে ওই পিশাচ ওকে ভয় দেখাচ্ছিল, আর শরীরটা তো খারাপ হবারই কথা। এসব শোনার পর খুব বিরক্ত বোধ করি আমি খাদিজাকে বলেছিলাম, এই কাজগুলো করলে গুনাহ হবে, গজব আসবে, আর শাস্তি তো সে এখনই পাচ্ছে। সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, আর আল্লাহর কসম খেসে বলেছিল, তওবা করে বলেছিল, ইবাদত করবে বলেছিল, আর এগুলা কিছুই করবে না, আর এই সব কিছুতে কোনো দিন জড়াবেও না। ওর কাজ আমি করব না, এটাই ছিল আমার নিয়ত। কিন্তু ওর কান্নার মধ্যে আমি মিথ্যা অভিনয় পাইনি। খাদিজা যে অনুতপ্ত ছিল সেটা আমি বুঝতে পেরে পরে আমি ওর হেল্প করি। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায় 1 মাসের মধ্যেই। এরকম ছোট ছোট বহু ইনসিডেন্ট আছে, অনেক অভিজ্ঞতা আল্লাহর রহমতে অনেক আছে। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি যে পরপর 2টো এপিসোডেই আমাদেরকে ঈদ স্পেশাল এপিসোডের ঘটনা লিখতে তো সময় লাগে, আমরা তো মানুষ। আর এক্সট্রিমলি সরি যে আমরা লাস্ট এপিসোডে আপনাদের সময় মতো দিতে পারিনি এপিসোডটা, তারপর আপনারা আমাদের সাথে ছিলেন। তার ছোট্ট একটা কথা বলবো, আমি যে জায়গায় কাজ করি সেখানের কথা। আমি অলরেডি কিছুদিন আগে সেই জায়গার কথা বলেছিলাম যে আমি যে জায়গায় কাজ করি সে জায়গার রোগীগুলো সব স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশনের পেশেন্টটা সব ওখানে। তো ওইখানে একজন মহিলা আছে যার বয়স হচ্ছে, ওনার জন্ম হচ্ছে 28শে জুলাই 1937, তার মানে তার বয়স হচ্ছে এখন থেকে 86 বছর। তার শরীরে তেমন কোনো শক্তি নাই। মানে আমি আপনাদের সত্য কথা বলি, আমাদের সেসব পেশেন্টগুলোর টেক কেয়ার করার লাগে, আমি কোঅর্ডিনেট করছি, আমার আন্ডারে কিছু লোকজন কাজ করছে সেখানে। তো আমি যেটা দেখেছি, মাঝে মধ্যে তো আমার সেই রুমে যাওয়ার লাগে, যেহেতু ওই 23টা রুম আমার আন্ডারে। আমি যখন সেই রুমে যাই, সেই রুমে যাওয়ার পরে আমি ওর হাসি দেখি। একটা সময় ওর বিহেভিয়ার একরকম, আর একটা সময় ওর বিহেভিয়ার আরেক রকম। একটা সময় ও হাসে, আর একটা সময় ও হেল্প চায়, কার সাথে জানি কথা বলে। ওর হাতের আঙুলগুলো সব শক্ত হয়ে বাঁকা হয়ে মুঠ হয়ে যায়, পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে যায়, যে তালুটা দিয়ে আমরা ফ্লোরে পা রাখি সেটা উঁচু হয়ে যায়, ও পা রাখতে পারে না। যেই জায়গায় তালুটা উঁচু হয়ে অনেকটা ইউ শেপড হয়ে যায়, ও পা রাখতে পারে না। আমার কাছে ওই মুহূর্তে মনে হয় যে ওর সাথে জিন আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। আমি আপনাদের কয়েকদিনের মধ্যে সেখানে হয়তো, আমি মোবাইল ফোন নিয়ে তো ঢুকতে পারবো না, আমি তো রেকর্ড করে আমি বের শোনাতে পারবো। ও কথা বলে একটু ডিফারেন্টভাবে। ওর যেখানে খাট সেটার নিচে অনেকগুলো ম্যাট্রেস আছে, যাতে ও পড়ে গেলে ও ম্যাট্রেসের উপরে পড়ে। 4-5টা ম্যাট্রেস আছে ফ্লোরের মধ্যে, রুমের মধ্যে। তো একদিন দেখলাম যে ও হেল্প করে চিৎকার করছিল। তা আমি দরজা নক করলাম, ও খুব বাজে গালি দিচ্ছিল আমাকে, খুবই বাজে গালি দিচ্ছিল। আমি যখন দরজা নক করলাম, তখন জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো? ও আরও বাজে গালি দিচ্ছিল। কিছুক্ষণ পর ভুলে যায়, কিন্তু সেদিন ভুল ছিল না, বাজে গালি দিচ্ছিল কন্টিনিউয়াসলি। তো ও পড়েছিল হচ্ছে ফ্লোরের মধ্যে, মানে ওই ফোমের মধ্যে। ফোম বলতে হচ্ছে ম্যাট্রেসের মধ্যে, এয়ার ব্যাগ ম্যাট্রেস বলে এটাকে। তো এই ম্যাট্রেসগুলা থেকে ওর খাটটা উঁচু নিচু করা যায় সে আমাদের হসপিটালে। তো ওর খাটটা ছিল 1 হাতেরও কম নিচের ডিস্টেন্সে মাটির সাথে, যে কেউ উঠে যেতে পারবে খুব ইজিলি। কিন্তু সে তো বয়স্ক মানুষ, সে তো উঠতে পারে না। আমরা কি করলাম, নর্মালি আমি একাই ওকে উঠাতে পারবো, মানে এটা আমাদের অত ইলিগাল, পারমিশন নাই। কিন্তু কিছু সার্কামস্টেন্সে আমরা ওকে 3-4জন মিলেও পারি না ওর সাথে। 86 ইয়ার্স ওল্ড লেডি, কিন্তু বলছি পারি না একদম। ও খামচি দিয়ে হাত পা ছিলে ফেলে 1 নম্বর। ওর হাতের শক্তির সাথে আমরা পারি না। এই মহিলার ওজন হচ্ছে মাত্র 46 কেজি। সে বিছানার মধ্যেই থাকে, ছোট হয়ে আছে।
অথচ কি পরিমাণ শক্তি আপনাদের বুঝাতে পারবো না। আমার কাছে মনে হয় সেই রুমে জিন আছে। তো আমি তাকে একজনের সাথে পরিচয় করতে পড়াতে ভেতরে নক করে ঢুকি। তো পরিচয় করানোর সময় একটা সময় বুঝতে পারলাম যে তার মুড ভালো না। তাকে আমি চলে যেতে বললাম। আমি জাস্ট কিচ্ছু না, আমি জাস্ট সত্যি কথা বললে আমি জাস্ট সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ার সাথে সাথেই দেখলাম সেই মহিলা একদম চুপ হয়ে গেল। এত তাড়াতাড়ি তার মুড নর্মালি চেঞ্জ হয় না। সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এটা কী পড়লা? সামথিং জিব্রিশ। সে আমাকে একটু ডিপ বলে যে কি এটা কী ধরনের ওয়ার্ডস পড়লা, আমার সাথে ইংলিশে কথা বলো। আমি বললাম যে না, আমি জাস্ট একটু দোয়া পড়লাম আমাদের ওয়েতে, আমি তোমাকে কিছু বলি নাই। বলছে না, তুমি কোরআন শরীফের দোয়া পড়ছো, তুমি কোরআন শরীফের সূরা পড়ছো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোরআন শরীফের ব্যাপারে জানো? বলে নো, আমি কিছু জানি না। তা উনি কোরআন শরীফের ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু আমাকে বললো যে তুমি কোরআন শরীফ পড়ছো। তো আমার পরে খটকা লাগে, কাউকে বলতে পারিনি, বলার সুযোগ হয়নি, কারণ আমি এটা নিয়ে কনফাইন্ড কোনো ডিসিশনে যেতে পারছি না। তারপরও আমি চেষ্টা করবো আপনাদেরকে ওর ভয়েস রেকর্ড করে নিয়ে আসার। যখন আমি কথা বলবো, আমার সাথে কনভারসেশনটা আমি রেকর্ড করবো, আপনারা সত্যি শুনলে অবাক হবেন। তো এইটা ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। তা আমি চলে যাচ্ছি তানভীরের ঘটনায়। তানভীর তার প্রথম ঘটনায় কিন্তু বলেছিল যে তার নানা বাড়িটা হচ্ছে একটা জমিদার বাড়ির পাশে, মানে তাদের ওই জমিদার বাড়িটা একটা কম্বাইন্ড জমিদার বাড়ি ছিল একসময়। সেটার কিছু শেকড় তাদের সাথে সংযুক্ত ছিল, তানভীরের নানাদের সাথে, পূর্বপুরুষরা সেটার সাথে সংযুক্ত ছিলেন। তো বাড়িটা বিশাল একটা কম্পাউন্ড, একপাশে বিশাল জমিদার বাড়ি, যেটার বেশ খানিকটা অংশ এখন পোড়ো টাইপের, মানে ওখানে কেউ বসবাস করে না, খোলা জমিদার বাড়ি পড়ে আছে। সেখানে অনেক ঘর আছে, যেই ঘরগুলো ব্যবহৃত হয় না, এবং বিশাল বিশাল বাড়ি। এবং তার পাশে যেই অংশটা, সেখানে বসত বাড়ি, যেখানে থাকেন মানুষজন। তো ওই বসত বাড়ি আর যেই জমিদার বাড়ির যে অংশটা ব্যবহৃত হয় না, সেটার মধ্যে বাউন্ডারিটা কিন্তু বেশ পুরনো এবং কয়েক জায়গায় একদম ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, নাই মানে ছোট্ট খোলা জায়গা, ইট নিচু হয়ে ওখান থেকে ঢোকা যায়। আর এই বসত বাড়ির মূল অংশে ঢুকতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয়, সেটাও কিন্তু মূল সড়ক থেকে অনেক দূর ঘুরে আসতে হয়, বেশ একটা প্রাকৃতিক অংশের ভেতর দিয়ে, গাছালি এবং পাশে খোলা প্রান্তর, এর মধ্যে দিয়ে আসতে হয়। এবং দেখা যায় যে ওখানে আসলে, ওই রাস্তার শেষ মাথায় আসলে প্রথমেই যেটা চোখে পড়ে, গিয়ে সোজা ওই বাউন্ডারি খোলা অংশ দিয়ে জমিদার বাড়িটা একেবারে মুখ বদ্দান করে দাঁড়িয়ে আছে এরকম। তো তার পাশে জমিদার বাড়ির একেবারে এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে। সেই রাস্তা সোজা চলে যায়, সোজা চলে গেলে পাশে একটা কবরস্থান, এবং সেই কবরস্থানটা দিনের বেলা বেশ ভীতিকর। কারণ পুরনো কবর, এই জমিদার পরিবারের অনেকের কবর আছে, এমনকি তানভীরদের পরিবার, যেহেতু তারা ওই যে বললাম যে শেকড় আছে এখানে, তো তাদের পরিবারেরও বেশ কিছু পুরনো মানুষের কবর সেখানে আছে। তো গাছগাছালি এবং বেশ একেবারে অন্যরকম বলার কারণ হচ্ছে যে জায়গাটা এরকম লাগে যখন দিনের বেলাও থাকে, মানে ভর দুপুর, তখন কিন্তু রোদ খুব ভালো মতন ঢোকে না, কারণ এই যে বড় বড় গাছ, এগুলোর পাতা সে রোদ আটকে দেয়, তখন একটা আলো আধারের সৃষ্টি হয়। তো গেলে ওই জায়গায় যদি মানুষ ঢোকে বা হেঁটে যদি একেবারে কবরস্থান পর্যন্ত যায় জমিদার বাড়ি পার হয়ে, যেটা মানুষ দেখতে পায় যে একেবারে নিস্তব্ধতা। কারণ এই রাস্তা সোজা চলে গেছে একেবারে শেষ মাথায়, সেখানে একটা বড় পুকুর, কবরস্থানের পাশে বড় পুকুর, এবং অনেক বড় পুকুর। সেই পুকুরটা সেই অনেক পুরনো, সেই জমিদারদের আমলের পুকুর। ঘাটটা মোটামুটি এখনো বাঁধানো আছে, বেশ খানিকটা অংশ ভেঙে টেঙে গেছে, কিন্তু তারপরও ঘাটটা বাঁধানো আছে। এই জমিদার বাড়ির মানুষরাই ব্যবহার করতো সেখানে। আর পুকুরের ওই পারে পুরোপুরি গাছগাছালি, একদম ওয়াইল্ড জঙ্গল। এবং সেই পুকুরের মানুষ সাধারণত ব্যবহার করতে যেত না, খুব কম মানুষই আছে সাহস করে সেখানে মাছ টাছ ধরতে যেত, এবং দু একজন মাছ টাছ পেত। তারপরও এই মাছ নিয়ে আসার সময় অনেকেই অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করছেন। আর ওই যে জঙ্গলটা দুপুরবেলায় গেলে যেটা মনে হয় একেবারে নিস্তব্ধ, খা খা করতেছে, একেবারে দেখা যাচ্ছে পাতা পড়ার শব্দ পাওয়া যায়, এরকম একটা অবস্থা। এবং অনেকে দেখতো যে সেখানে বিড়াল দৌড়ে বেড়াচ্ছে, কালো রঙের বিড়াল, এবং সেই বিড়াল বেশ বড়
আকৃতির, এবং এটা নাকি ওই মানুষ দেখলে তাকাতো, মানুষের ঘুরে ঘুরে তাকাতো এবং জোরে জোরে ডাকতো, লেজ ফুলিয়ে দিত, এবং এই বিড়ালের বাসস্থান ছিল এই কবরেরই ভিতরে কোথাও, সেখানে ঢুকে যেত হঠাৎ করে। আর এরকম বিড়াল কিন্তু আসলে আমি দেখছি, এটা শুনতে অনেকটা আশ্চর্য লাগলে আমি নিজেও দেখছি এরকম। আমি পুরনো কবরস্থানে গিয়ে, সেই অনেক পুরনো কবরস্থান, 1700 সালের কবরস্থান, সেখানে গিয়েও কিন্তু আমি এরকম বিড়াল দেখছি। একেবারে আমার কাছে ভিডিও করা ছিল যে বিড়ালটা এরকম দেখে ফট করে কবরের নিচে ঢুকে গেল, এর মাটির নিচে থাকে কোথাও। তো বিড়ালটা কিন্তু অনেকেই দেখছে, আর এই বিড়ালটা দেখলে মানুষ ভয় পেত। বিড়ালটাকে যদি কেউ দিনের বেলা দেখতো, দুপুরবেলা, তাও ভয় পেত, কারণ সে মানুষকে ভয় পেত না, দেখে তাকাতো এবং ডাকতো, মানে বেশ ভারীভাবে ডাকতো। তো মানুষ ভয় পেত ওই জায়গায়। আর মানুষ বলতো যে এই যে পুকুরের পাশ দিয়ে একেবারে সংকীর্ণ যে জায়গাটা, মানে হাঁটার ছোট্ট জায়গা আছে, যে ওই পাশের জঙ্গলে যাওয়া যায়, সেখান থেকে রাতের বেলা নাকি শিয়াল টিয়াল এসে এই জায়গাটা থাকতো। আর জমিদার বাড়ি তো নিস্তব্ধ। তো পুরো জায়গাটার বর্ণনা দেওয়ার কারণ আছে, কারণ আপনাদেরকে একটু বোঝানো দরকার। আপনারা একটা কল্পনা করে দেখবেন জায়গাটা কেমন, আপনাদের এই কল্পনায় নিয়ে আসার জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে তানভীরদের নানা বাড়ি। তো তানভীরের নানা বাড়িতে একবার একটা অনুষ্ঠান হলো, 1997 সালের কথা। তো তানভীরের নানা তার মেয়ের জামাইকে দাওয়াত করলেন, তার সর্বশেষ যেই মেয়ের বিয়ে হয়েছে তার জামাই, এবং সেই মেয়ে এবং মেয়ের জামাইকে আনলেন দাওয়াত দিয়ে, এবং সাথে অন্য মেয়েদেরকেও দাওয়াত দিলেন। তো বাড়িতে বেশ উৎসব মুখর একটা পরিবেশ, সবাই আসছে। তো এই উৎসব মুখর পরিবেশে সবচাইতে আনন্দে আছে বাচ্চারা, মানে বাচ্চা এবং কিশোর কিশোরী যারা ছিল, সব কাজিনরা, তারা একত্র হতে পারছে এবং তারা একসাথে টাইম কাটাতে পারতেছে। অনেকদিন পর একসাথে সবাই গল্প গুজব আড্ডা হচ্ছে তাদের মধ্যে, মানে বয়স অনুযায়ী আর কি, এক একটা ব্যাচে ভাগ হয়ে গেছে। তো তানভীর কিন্তু তখন অনেক ছোট, মানে একেবারেই ছোট, সে এগুলো তার রিকল করার মতো অবস্থায় নেই। সেই ঘটনাটা শুনছে তার বড় বোন জান্নাতের কাছ থেকে। তো যাই হোক, সবাই এরকম করতেছে। তো তানভীর তার এক কাজিনের নাম লিখছে, মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু অ্যাকচুয়ালি ওই নামগুলো ইউজ করতেছি না, আমরা এখানে সেটাকে ডিফারেন্ট করে দিই, ছদ্মনাম দিচ্ছি। তো তানভীরের এক কাজিন ছিল, নাম হচ্ছে রাফাত। তো রাফাত দেখতে মাশাআল্লাহ বাচ্চা হিসেবে অনেক সুন্দর ছিল, কিশোর বয়সী সে। তো তাকে তার মা সবসময় আগলে রাখতো এই সুন্দর দেখে, কারণ মানুষজন বলতো নজর লাগবে ইত্যাদি ইত্যাদি। আরও মানে তখনকার সময় কিন্তু আর একটু যারা মানে শহরের বাইরে থাকতো তাদের মধ্যে কিন্তু অনেক কিছু প্রচলিত ছিল, সুপারস্টিশনস অ্যান্ড এইসব। আর এমনিও ধর্মীয়ভাবে বলা হয় যে মানুষের নজর কিন্তু লাগে, ইভেল আই যেটা। তো এটাই শুনে তানভীরের খালা খুব আগলে রাখতো রাফাতকে, তিনি সবসময় ছেলেকে একটু আগলে রাখতেন। তো যাই হোক, এখন যেহেতু নানা বাড়ি আসছে, তো খুব আনন্দের ব্যাপার, সব কাজিনদের সাথে খেলতেছে, তো খেলাধুলা হচ্ছে, বেশ বিজি টাইম যাচ্ছে। তো বিকালের দিকে, পড়ন্ত বিকেল, তখন এই রাফাত আর অন্যান্য ওই সমবয়সী যারা কাজিন আছে তারা খেলতে খেলতে একেবারে চলে গেল নিজেদের উঠোন থেকে বাইরে, একেবারে জমিদার বাড়ির যে আঙিনাটাতে, সেখানে যে খেলতে। এখন তাদের কি খেলাধুলা হবে, বিভিন্ন রকমের খেলা হয় বাচ্চাদের, তো এই কিশোর বয়সে বিভিন্ন রকমের খেলা হয়, বরফ পানি, কানামাছি, তারপর এই লুকোচুরি খেলা। এটা তো লুকোচুরি খেলার কথা তারা প্ল্যান করলো। তো যখন বলতেছে যে আমরা লুকোচুরি খেলি, কেন জানি তাদের কাছে মনে হলো, মানে বাচ্চারাই পরবর্তীতে এটা বলছে যে তাদের কাছে কেন জানি মনে হয়েছে যে চারিপাশটা কেমন জানি আনন্দমুখর হয়ে উঠছে। এটা তাদের কাছে ফিল হয়েছে, তাদের সবার মনে বেশ এই খেলাটার কথা যখন উঠলো যে আমরা লুকোচুরি খেলি, মনে হলো যে তাদের মনের মধ্যে একটা আনন্দ বয়ে গেল। এবং এটা কেন হলো তারা কিন্তু বুঝতে পারেনি। তারা বলছে যে ওই সময় আমরা যখন এই লুকোচুরি খেলার প্ল্যান করলাম, কেমন জানি মনে হলো যে পুরো এই কম্পাউন্ডটাই তাদেরকে মানে আগ্রহ যোগালো এটা খেলার জন্য, কেমন জানি, মানে এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তো প্ল্যান হলো যে যেটা হয় লুকোচুরি খেলায়, টিলো এক্সপ্রেস, যেটাকে আমরা ছোটবেলা আমরা ঢাকায় বলতাম টিলো এক্সপ্রেস। তো একজন গিয়ে ফার্স্টে তারা নিজেরা একটা বেট করবে, এটার মধ্যে একজন হবে হারবে, যে তাকে বলে চোর খেলার মধ্যে। তো সে গিয়ে যেটা করতে হয়, চোখ বন্ধ করে কোথাও গুনতে হবে, 1 থেকে 10 বা 1 থেকে 20 এরকম গোনার সিস্টেম থাকে। তো সে গুনবে, সে গোনার পরে সবাই এর মধ্যে লুকোবে, এবং লুকোনোর পরে সে খুঁজে বের করবে। তার যখন গোনা শেষ হবে, সে যখন গুনতে থাকবে তখন কিন্তু সবাই লুকোনো শুরু করবে এদিক ওদিক। আর তার যখন গোনা শেষ হবে তখন সে শুরু করবে খোঁজা, খুঁজে বের করবে। এক একজনকে যখন সে ফাইন্ড আউট করবে তখন কিন্তু এক একজন ধরা খেয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু তার সবাইকে খুঁজে বের করতে হবে। এই খেলার নিয়ম আপনারা অনেকেই খেলেছেন, এটাই ছিল সেই টিলো এক্সপ্রেস খেলার নিয়ম, এবং এরকমই তারাও করলো। তো সেই বেট হলো। তো বেটের মধ্যে
হেরে গেল হচ্ছে সেই রাফাত দেখা গেল যে ওই সেই বারবার মানে বিভিন্ন আউট হয়ে যাচ্ছে, তার মধ্যে সেই হলো শেষ পর্যন্ত চোর। তো রাফাত যখন চোর হয়েছে মানে তাকে খুঁজতে হবে সবাইকে, তো বললো যে ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে এইখানে চোখ মানে উঠোনের মধ্যে চোখ বন্ধ করে লাভ নাই, তুমি দেখবা। তো সে বলছে না আমি দেখবো না, কিন্তু ওনারা বলছে না তুমি দেখবা, এটা বিশ্বাস করি না আমরা, তুমি এখানে যাও, ওই যে একটা ঘর আছে, ওই যে কর্নারের দিকে একটা ঘর আছে। বাচ্চারা সবাই কিন্তু এই বাসা সম্বন্ধে বাচ্চাদের মধ্যে কিন্তু ধারণা কম, তারা জানে পুরনো বাড়ি, জমিদার বাড়ি, তাদের পূর্বপুরুষদের এখানে বাড়ি ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কিন্তু ভৌতিক ব্যাপারটা এত এইভাবে অনুধাবন করে নাই। তো তারা বললো যে ওই কর্নারের রুমটায় তুমি যে ওইখানে ভিতর থেকে গুনবা, সাউন্ড করবা, এর মধ্যে আমরা পলাবো বিভিন্ন জায়গায়। তো ঠিক আছে, রাফাতকে পাঠাই দেওয়া হলো কর্নারের রুমে। রাফাত চলে গেল। তো রাফাত যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিল, পেছন ফিরে তাকাচ্ছিল বারবার সবার দিকে। বলছে এইভাবে তাকাস কেন? বলে যে না ওই রুমের মধ্যে কে আছে, কিচ্ছু নেই, যা যা গুন, তুই গুনবি চুপচাপ, আর তাকাবি না কিন্তু এদিকে। তো যাই হোক, রাফাত আস্তে আস্তে উঠে গেল। বাসাটা তো এরকম যে কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তারপর একটা করিডোর দিয়ে রাফাত একলা একলা গেছে, যে ওই ঘরের সামনে দাঁড়াইছে। ঘরটা তার কাছে দেখে একটু ভয় লাগতেছিল রাফাতের কাছে, কারণ দরজাটা খোলা এরকম মেলা, কিন্তু ভেতরে কেমন জানি একটা অন্ধকার গোমট এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে, এরকম রাফাতের ফিল হচ্ছিল। তো এইসব জিনিস কিন্তু পরে রাফাত বলছে, মানে রাফাতের মুখের ভাষ্য এগুলা। তার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে, তাকে মানে সে গেলে দেখতে পাবে। তো সে ইতস্তত করতেছে, আবার তাকালো বাইরে, তো আবার তার কাজিনরা হাত দিয়ে দেখাচ্ছে তাকে ভিতরে যেতে। তো রাফাত মানে কিছু চিন্তা না করে ঢুকে গেল রুমে। তো রুমটা অন্ধকার, আলো আধারিতে ভরা। তো সে একপাশে গিয়ে গোনা শুরু করলো, 1 2 দেয়ালের দিকে তাকায়। আর সে অনেস্ট ছিল, সে দেখবে না, মানে ওই সময় বাচ্চারা আসলে অনেস্টি থাকে, খুব কম বাচ্চাই আছে যে চুরি করে দেখে। তো যাই হোক, এরকম গোনা শুরু করলো, 1 2 3 এরকম গুনতেছে। তো এর মধ্যে সবাই পলানো শুরু করলো। সবাই যখন লুকানো শুরু করছে, সবাই লুকা যাচ্ছে। তো এরকম 6 7 তার 10 পর্যন্ত গোনার কথা আর কি, 10-এর মধ্যে লুকাইতে হবে। তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং ছিল 10 গোনার মধ্যে লুকাইতে হবে। তো ওই টাইমটা আসলে এক্সটেন্ড হয়, যে মানুষকে কত দূর পর্যন্ত যেতে পারবে প্যারামিটার বলে দেয়, যে এই এতটুকুর মধ্যে লুকাইতে হবে। তো ওদের প্যারামিটার ছোট ছিল, 10 পর্যন্ত গোনার কথা। তো সে যখন 1 2 3 করে 6 না 7-এ একটু সময় নিয়ে গোনে, 6 বা 7-এর পরে কিন্তু কেউ আর তার এই কল শুনে নেই। তো যাই হোক, সবাই লুকায় পড়ছে, এর মধ্যে বিভিন্ন জায়গায় লুকায় বলতেছে নিজেরা, মানে যে যার মতো ভাবতেছে। আবার অনেক সময় টিম করেও লুকায়, 2 জন একসাথে লুকায়, এরকম আছে। তো তখন তারা বলতেছে যে এই তো দুষ্ট, ও 10 গুনলো না, এরপর চুপ করে আছে, ও নিশ্চয়ই এরপরই বের হয়ে গেছে রুম থেকে, দেখতেছে। তো সবাই ঘাপটি মেরে আছে নিজের মতো। এর মধ্যে অনেক সময় পার হয়ে যাচ্ছে। তো ওরা কিন্তু পড়ন্ত বিকেলের দিকে খেলা শুরু করছিল। তো লুকায় থাকতে থাকতে একসময় ধৈর্যচ্যুতি ঘটলো এদের, কারণ বুঝতেছে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় লুকাইছে, ওই বাড়ির সেই পুরনো বা জমিদার বাড়ির, কেউ এই দেয়ালের পেছনে, কেউ অন্য রুমের কর্নারে, এরকম। তো ওদের মধ্যে একজন বেশ ভয় পাওয়া শুরু করলো। সে মানে একা লুকাইছিল একদম এই পাশের একটা ঘরে, এবং সে এখান থেকে দেখতেছিল যে আলো কমে যাচ্ছে এবং অনেক সময় গেছে, কিন্তু কেউ কিন্তু বের হয়ে আসতেছে না। তো ও আসলে ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে ওর কাছে কেন জানি মনে হলো তার রুমের মধ্যে কেউ আছে, মানে মানে তার সে যে রুমের মধ্যে আছে কেউ একজন আছে। এবং এক সময় সে শুনলো চাপা একটা হাসির শব্দ, মনে হচ্ছে ভারী কোনো কণ্ঠে কেউ চাপা হাসি দিছে। বড়রা ছোটদের দুষ্টুমি দেখলে যেভাবে হাসে ওরকম। তো সে এরকম কেঁপে উঠে পিছনে তাকাইছে। তার কাছে মনে হচ্ছে যে অন্ধকার কোণটা, মানে ঘরের যে কোণাটা একদম কর্নার, 2 দেয়াল যেখানে মিশছে, ওই কর্নারে অন্ধকারের মধ্যে কেউ বসে আছে এরকম মনে হচ্ছে। সে দেখতে পাচ্ছে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে। তো ভয় পাইছে সে তাড়াতাড়ি বের হয়ে আসছে, কারণ সে চিন্তা করছে যে আমি ধরা পড়বো, অসুবিধা নাই, আর বাইরে তো অন্ধকার, মানে তখন অলরেডি মানে আলো একদম পড়ে গেছে, মানে যেই সময়টা মানে গোধূলির সময় যেটাকে বলে, এরকম সময় হয়ে গেছে। তো সে বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখতেছে কেউ নাই, পুরা খালি, করিডোর খা খা করতেছে, এই পাশে উঠান খালি। তো সে সবার নাম ধরে ডাকা শুরু করলো, এই অমুক অমুক বের হয়ে আসো, ওর তো কোনো খবর নাই, রাফাত কাউরে খুঁজতেছো না, কি ব্যাপার, কাউরে তো ধরলো না, এতক্ষণ হয়ে গেছে। তো সে যখন চিল্লাইতেছে কর্নারে, তারপর দেখলো যে কয়েকজন বের হয়ে আসছে, পুরো এই দেয়ালের এই পাশ থেকে ওইখান থেকে কয়েকজন আসছে। তো তারা সবাই মিলে আবার গেল ওই তাদের ওই বিল্ডিং এর পিছনে, দেখলো যে ওরা 2-3 জন ছিল, তারাও 2 জন, মানে তারা ব্যস্ত হয়ে গেছে, লুকাচ্ছিল গাছের পিছনে, কিন্তু বের হয়ে আসলো। বের হয়ে আসার বললো যে কি হয়েছে,
মানে বলে যে রাফাত তো দেখতেছি না, কাউরই তো খুঁজে নেই, কোথায় তোমরা কেউ দেখছো রাফাতকে? বলে না, বলে এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবাই যখন একসাথে হয়েছে, প্রায় 5-7 জন ছেলে, তো তাদের মধ্যে থেকে আরো একজনকে পাইতেছে না তারা, সে কোথায়? তো ওকে খুঁজতে খুঁজতে তারা ওই পুরা যে জমিদার বাড়ির কম্পাউন্ডের পিছন দিকে চলে গেছে। এটি কিন্তু অন্ধকার খুব দ্রুত নেমে আসতেছে। তো যে দেখতেছে ওইখানে মানে ওরা দেখতেছে যে কবরস্থান এখানে শুরু হয়েছে, তো কবরস্থানে ওখানে দিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, ওর নাম ধরে, রাফাতের নাম ধরে, দুজনের নাম ধরে ডাকতেছে। তো দেখা গেল যে 2-3 বার ডাকার পর একসাথে ডাকতেছে, তো ওই ছেলেটা বের হয়ে আসছে। সে বের হয়ে আসছে একদম, তার মানে মনে হচ্ছে ঘুম ঘুম। তো ওর বলতে হাত দিয়ে ডাকছে, এদিকে আসো তাড়াতাড়ি। তা আসলো, আসার পর কি হয়েছে তোমার? বলে আমি তো প্রায় ঘুমিয়ে গেছিলাম এখানে। কোথায়? বলে যে ওই কবরের পিছনে, কবরটার পিছনে লুকায়। বলে এটা কোনো কথা নাকি, তুমি কেন ওইদিকে লুকাইছো? বলে যে আমি বসে আছি লুকায় থাকতে থাকতে, তুমি তো কবরস্থানে কেন গেছো দূর? আমার যাতে খুঁজে না পায়। যাক, রাফাতকে তো পাইতেছি না। তো যাই হোক, সবাই মিলে আসছে। এখন অনেকক্ষণ তারা রাফাত ডাকাডাকি করলে, এর মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো তারা আর দূরে গেল না, একেবারে বাসায় চলে আসলো। এসে বাসায় এসে সবাইকে বলতেছে যে এরকম আমরা রাফাতকে খুঁজে পাইতেছি না। কি হয়েছে? তখন জিজ্ঞেস করলো, রাফাতের মা আসছে দৌড় দিয়ে, কি হয়েছে? বললো যে এরকম টিলো এক্সপ্রেস খেলতেছিলাম, রাফাত তো হাঁটছে, চোর হয়েছে, ও গুনতেছিল, তারপর আরও আছে না, কোথাও নাই। বলে কোথায় গুনতেছিল? রাফাতের মা বলে যে বলতেছে কোথায়? বলে ওই যে ওই রুমে। তো তিনি যখন শুনছে ওই রুমের কথা, তখন নাকি তিনি সাথে সাথে মূর্ছা গেছেন, মানে একদম পড়ে গেছেন। তো অন্যান্য মুরব্বীরা এসে ধরছে তাড়াতাড়ি। তা জিজ্ঞেস করলো কি হয়েছে, কি হয়েছে, তাকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে এরকম এরকম রাখবে। তো তারা হচ্ছে রাগ করে উঠলো, বলে তোদের কে বলছে ওখানে যাইতে, আর ওইখানে কেন পাঠাইছিস ওই রুমে? ওই রুমে কেন পাঠাইছিস? তখন আমরা কি জানি ওই রুমে কি পাঠাইছে। তো এদের মধ্যে তারা সুন্দর শুনতেছে যে নিজেদের মধ্যে কথা বলে, বলে মাস্টার সাহেব শুনতেছে। তো মাস্টার সাহেব শুনে তারা বলছে কি মাস্টার সাহেব কি? তাহলে আচ্ছা বাচ্চাদের আর বলো না, সরানো এখানে। তো সরাই নিল। তো যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে যে ওইখানে একজন টিচার থাকতো। তো ওই টিচার পরবর্তীতে কোনো একটা কারণে কোনো কারণে তাকে ওখানে শাস্তি দেওয়া হয়েছিল জমিদার বাড়িতে। এবং অনেকেই মনে করতো যে ওই টিচারের যে প্রেতাত্মা সেখানে আছে, সেটা অনেকে বিশ্বাস করতো। এবং কিন্তু সত্যিকার অর্থে যারা এখনকার যারা হুজুর ছিলেন, তারা বলছেন যে এটা আসলে জিন, এটা কোনো প্রেতাত্মা না। এই টুকিটাকি যে মানুষকে দেখা দেয় ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জিন, এটা কোনো মাস্টারের আত্মা না বা টিচারের আত্মা না। কিন্তু মানুষ কিন্তু মনে করতো, অনেকে এরকম মনে করতো, কারণ ওই যে টিচারের মতো সেজে বা টিচার, অনেকেই ফিল করতো যে ওখানে হাঁটা চলা করতেছে, বা ওই ঘরের মধ্যে থেকে টিচারের কণ্ঠ শুনতো গেলে। অনেকে পাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ করে, মানে একলা ভর দুপুরে মানুষ যাচ্ছে, কেউ শুনতেছে যে ভেতর থেকে টিচার কথা বলতেছে বা পড়া বুঝাচ্ছে কাউকে, এরকম গিয়ে দেখতো নাই। আবার অনেকে এরকম শুনতো। তো যাই হোক, তো এরকম কথাবার্তা হচ্ছে, বাসার মধ্যে কই গেল। তো যেহেতু এখানে ওই রুমের মধ্যে ঢুকেই সেই হয়েছে, যারা বড় মানুষ মুরব্বী তারা ওখানে বেরোয় যে একেবারে রাতের বেলা, তখন ওই জমিদার বাড়ির ওই বিল্ডিং এর মধ্যে তো তখন কারেন্ট ছিল না, কারণ ওইটা একেবারে অংশ, ওখানে মানুষ থাকে না, কিভাবে যাবে। বাসার থেকে হারিকেন, টর্চ লাইট এগুলো নিয়ে গেল, গিয়ে পুরো ওই জায়গায় সার্চ করলো, দেখলো যে ওই রুমের মধ্যে কেউ নাই, পুরা রুম ফাঁকা, মানে রুম ফাঁকা, খাঁকা করতেছে, রুমের মধ্যে কেউ নাই। পুরা খুঁজলো, উপরতলা খুঁজলো, নিচতলা খুঁজলো, আর রাফাতের নাম ধরে রাখলো, নাই, একদম নাই। তো রাফাতের নানাও তো পাগল হয়ে গেছে, তার মা তো একবার ওই যে মূর্ছা গেছে, তারপর পানি দিয়ে তার হুশ আনছে, সে প্রলাপ বকতেছে ছেলের জন্য। তো সবাই খুব টেনসড, কি করবে বুঝতে পারতেছে না, চিন্তা করতেছে যে থানায় খবর দিয়ে পুলিশকে বলবে নাকি যে এখানে ছেলেকে পাচ্ছে না। তো পুলিশও মানুষকে সাধারণত 24 ঘন্টা সময় নেয় মিসিং পার্সন ধরতে, কিন্তু তারপর এখানে যে ছোট বাচ্চা, এর জন্য চিন্তা করছে। এবং তানভীরের নানারও মোটামুটি প্রভাব ছিল, সেখানে প্রভাবশালী মানুষ। তো যিনি চিন্তা করছেন যে থানায় বলবেন, প্রিপারেশন নিছে, বাসার থেকে মানুষ পাঠাইছেন থানায় যে বলতে যে ছেলে এখান থেকে হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। তো বাসার মানুষ গেছে থানায় খবর দিতে, আর মসজিদেও খবর পাঠিয়েছেন হুজুরকে আনতে। তো যাই হোক, এর মাঝে আসলো দারোগা সাহেব, আসার আগেই হুজুর আসলো। এসে হুজুর আরেকজনকে সাথে ওনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছে, আনার পর বললো যে এরকম এরকম ব্যাপার হুজুর, ছেলেকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো হুজুর বললো ঠিক আছে, আমার সাথে আরও মানুষ আসেন, তানভীরের নানা সহ মামারা, এবং সবাই মিলে গেল। মহিলাদেরকে বললো যে খবরদার যেতে না ওইখানে, বাচ্চাদেরকে বাসায় থাকতে বললো, বাচ্চারা যেন ওখানে না আসে। তো তারা হেঁটে গেলেন ফার্স্টে, পুরা কম্পাউন্ড একবার ঘুরলেন। হুজুর চোখ বন্ধ করে করে দাঁড়ায় দোয়া পড়তেছেন, তারপর সেই কবরস্থানের ওদিক দিয়ে যাচ্ছেন। তো
সবার হাতেই এই আলো, হারিকেন, লণ্ঠন ইত্যাদি নিয়ে যাচ্ছেন। তারা প্রায় 5-7 জন মানুষ, লাঠি আছে হাতে। তো এরকম যে যখন পুরো কবরস্থানটাকে তারা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, তো কবরস্থানে এক জায়গায় দেখলেন যে বিড়ালটা বসে আছে একটা কবরের পাশে, এরকম বেশ বড় বিড়াল। তো ওরা সবাই কিন্তু আসছে, এতগুলো মানুষ দেখো কিন্তু বিড়ালটা ওখান থেকে সরে নাই, তার চোখ জল করতেছে। তো হুজুর সবাইকে হাত দিয়ে এরকম দাঁড়া করায় কাছে যে মানে বিড়ালটার থেকে বেশ কাছাকাছি দূরে যেয়ে তিনি দোয়া পড়তেছেন, চোখ বন্ধ করে দোয়া পড়তেছেন। তো বেশ অনেকক্ষণ দোয়া পড়ছেন। দোয়া পড়ার পর হুজুর বলতেছে তোমরা আসো। তারা সবাই হাঁটা দিল কবরস্থান থেকে বেরোয়। বিড়াল কিন্তু ওখান থেকে সরলো না, বিড়ালটা কিন্তু ওখানেই বসে আছে। নর্মালি কিন্তু মানে যে কোনো বিড়াল এরকম সিচুয়েশনে থাকেই না এতগুলো মানুষের জন্য। তো যাই হোক, তারা কবরস্থান থেকে বের হয়ে ওই রাস্তা ধরে, মানে একেবারে অন্ধকার রাস্তা, ওইটা ধরে ওই সেই হারিকেনের আলোতে যা দেখা যাচ্ছে, লণ্ঠন হারিকেন এগুলোর আলোতে একেবারে হাঁটতে হাঁটতে হুজুর সবাইকে লিড দিয়ে নিয়ে গেলেন একেবারে পুকুরের পাশে। পুকুর কিন্তু একদম নিস্তব্ধ, গাছের পাতাগুলো নড়তেছে এবং এর মাঝে বেশ মানে মেঘলা হয়ে গেছে আকাশ, মেঘ ডাকা শুরু হয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং এর মাঝে আকাশে বিজলিও চমকাইল একবার। তো হুজুর ওখানে দাঁড়িয়ে নাকি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, বিশেষ কোনো দোয়া তিনি পড়া শুরু করলেন। তো যখন পড়তেছেন ওনার সাথে হাফেজ সাহেবকে তিনি বলছেন এখানে একই সাথে পড়তে আর কি। তো দুজন মিলে পড়তেছেন। তো একটু পরে খুব আশ্চর্যজনকভাবে আবহাওয়াটা বেশ চেঞ্জ হয়ে গেল। ওইখানে মনে হচ্ছে যে একবারে ঝড় বৃষ্টি এখনই আসবে, এরকম অবস্থা। আকাশ ঘুম ঘুম বেশি করা শুরু করলো, মনে হলো যে মেঘগুলা একত্রিত হয়ে যাচ্ছে ওই জায়গায়। এবং হুজুরের সেই তেলাওয়াত আরো জোরে হচ্ছে, মানে আরো আরো উচ্চ স্বরে করতেছেন তিনি। এই সময় হঠাৎ করে দেখলেন যে আকাশ থেকে মনে হলো একটা মানে একেবারে বিদ্যুতের মতো এসে, ওখানে তাল গাছ ছিল 3টা, ওই তাল গাছের গোড়ার মধ্যে টাম করে পড়লো এই বাজের মতো। এবং ওই গোড়ার মধ্যে আগুন ধরে গেল, তাল গাছের গোড়ায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আর তারপরে ধপ করে পানিতে কিছু একটা পড়লো উপর থেকে এসে, বেশ জোরে। মনে হলো যে একটা বেশ জোরে একটা মানুষের মতো এসে ঝপ করে পানিতে পড়ছে। পানি একেবারে ছিটকায় উঠছে উপর দিকে পুকুরের। তো পড়ছে যে তখন তারা খেয়াল করছে যে পানিতে পড়ছে সে হাত দিয়ে এরকম করে পানি নাড়াচ্ছে, মানে হাবুডুবু খেতেছে, পানিতে ডুবে যাবে। তো সবাই বুঝলো, মানে পরিবারের সবাই বুঝলো এটা রাফাত পড়ছে উপর থেকে, কোনো জায়গা থেকে, কোনো তাল গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে ওখানে তাকে ফেলা হয়েছে, মানে উপর থেকে ফেলা হয়েছে রাফাতকে পানির মধ্যে। সে ডুবে যাচ্ছে ওখানে, সে হাত পা নাড়তেছে, ডুবে যাচ্ছে আর কি। তো এই সময় রাফাতের মামা 1 সেকেন্ডে কোনো চিন্তা না করে সে দৌড় দিয়ে যে স্প্রিং এর মতো লাফ দিল পুরো পুকুরের মধ্যে জবাস করে, এবং সে সাঁতরায় যাচ্ছে। তো তিনি যখন সাঁতরায় যাচ্ছেন দেখলেন যে রাফাতের নানিও পেছন থেকে চলে আসছিল ওইখানে। তো নানি যখন চলে আসছে তখন তিনিও মনে হচ্ছে যে পানিতে নেমে যাবেন এরকম আর কি। তখন ওই হুজুরের সাথে যিনি ছিলেন আরেকজন আলেম ছিলেন, হাফেজ সাহেব, তিনি ওনাকে বলছেন যে খালা আপনি যান না ওখানে, আপনি যান না, এখন আপনি গেলে কিন্তু বিপদ হবে, আপনি পিছনে যান, আপনি পিছনে, আপনাকে আসছেন কেন এখানে, পিছনে যান, আপনি শরীর বন্ধ করেন করে পিছনে যান, এখানে থাকেন না। তাই বলে তিনি চুপ করে আসেন। তো একটু পরে দেখলো যে সাঁতরায় খুব দ্রুত রাফাতের মামা বা তানভীরের মামা সাঁতরায় দ্রুত চলে গেলেন ওইখানে, গিয়ে রাফাতকে ধরলেন, মানে সে ডুবে গেছিল, তিনিও ডুব দিয়ে ধরলেন। ধরে তারপর তিনি মানে টেনে নিয়ে আসতেছেন, মানে ডুবন্ত মানুষকে যেভাবে টেনে আনে ধরে, তো এনে একদম পাড়ে উঠছেন, হাঁপাচ্ছেন। তো এনে উঠাইছেন, দেখছেন যে আসলে রাফাতই ওখানে পড়ছিল। তো তাকে তুলে ধরে এরকম করে পরে নিয়ে আসা হলো। আনার পর বুঝতেছে যে তার হার্টবিট আছে, মানে সে শ্বাস নিচ্ছে কিন্তু অচেতন। তো ওই অবস্থায় হুজুর বললেন যে নিয়ে আসেন তাড়াতাড়ি। তো যখন তারা আসতেছে ওই রাস্তা ধরে একদম কবরস্থানের পাশ থেকে, তখন কিন্তু কবরস্থানের মধ্যে মনে হচ্ছে কারা কানা ঘুষা করতেছে, কথা বলতেছে, এরকম একটা অবস্থা, মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা। মনে হচ্ছে সেখানে মানুষজন কিছু কথা বলতেছে, মানে নিজেদের মধ্যে। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে এরকম মনে হচ্ছে কবরস্থানের পাশে। এবং যারা গেছিল সবাই ভয় পেয়ে গেছে, সবার গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে হাতের যে হারিকেন লণ্ঠনের আলো তো খুব দূরে যায় না, ছড়ায় না বেশ। এর মাঝে কবরস্থান, এখানে কেউ প্রাচীন কবরস্থান, এখানে কেউ থাকে না। সেখানে মনে হচ্ছে মানুষজন গুঞ্জন করে কথা বলতেছেন একজন আরেকজনের সাথে, কানাঘুষা করতেছে এরকম। তো যাই হোক, তো মোটামুটি তারা ওই জায়গাটা পার হয়ে গেল, পার হয়ে কবরস্থান পার হয়ে একদম চলে আসলো তাদের বাড়ির উঠানে এনে বারান্দায় রাফাতকে শোয়ানো হলো। শোয়ায় তাড়াতাড়ি তার পানি যতটুকু তার পেটে ঢুকছিল বের করা হলো, এবং সে বের করে দিল, কাছ থেকে সব পানি বের করে দিল। তো তারপরে হুজুর বললেন যে শরীর মুছায় দেন তাড়াতাড়ি।
টয়লাইনে মোছানো হলো এবং তিনি তখন ওখানে বসে দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে 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 তিনি বললেন যে এই ছেলেকে তো রুকাইয়া করতে হবে, ওকে নিয়ে গেছিল, খারাপ জিন নিয়ে গেছিল, তো ওকে আমি রুকাইয়া করব, আপনারা মহিলারা কেউ আসবেন না, আমরা নিয়ে বসি একটু ক্লোজড এনভায়রনমেন্ট। এর মধ্যে কিন্তু বেশ ঝড় বৃষ্টি, বাতাস শুরু হয়ে গেছে বাইরে এবং বৃষ্টিরও কিছু ফোঁটা পড়তেছে। তো এই অবস্থায় হুজুর নিয়ে গেলেন ভেতরের রুমে, নিয়ে যেয়ে তিনি রুকাইয়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, ঘরের বসে বাতি নিভাইতে জাস্ট মোমবাতি জ্বালায় রাখছেন। এই সময় দেখা গেল যে রাফাত কথা বলা শুরু করলো ভারী গলায়, বেশ ভারী গলায়, মানে এটা ওর মানে কণ্ঠে যতটুকু মানে জোর করে ইলাস্ট্রেট করে মোটা করে দেওয়া যায় একটা কিশোরের কণ্ঠ সেরকম ভাবে, এবং উঠে বসলে একদম উঠে বসে কথা বলতেছে। তো এরকম করে সোজা উঠে বসে কথা বলতেছে। তো হুজুর তখন জিজ্ঞেস করলো যে এই ছেলেকে কেন ধরছিলি, কোথায় নিয়ে গেছিলি? বললো তো নিয়ে যাইতাম, আপনি তো টানায় আনলেন আমারে, আমি তো ওরে নিয়ে চলে যেতাম এখান থেকে। বলে কেন? যে ওর পরিবারে পূর্বপুরুষ আমার উপর অনেক অত্যাচার করছে, ওরে ছাড়বো না। তখন হুজুর বললো যে চুপ থাক বেয়াদব, মৃত্যুক কোথাকার, কিসের তোর উপর অত্যাচার করছে, তুই কে? তখন সেই ওই টিচারের নাম বলতো, না তুই কোনোই না, তুই কারো আত্মা না, তুই জিন, তোর নাম বল। তখন তিনি বকা দিয়ে বলছে, তখন নাকি সেই জিনটা মানে উনি তখন সাথে বলার সাথে সাথে দোয়া পড়ছেন, হুজুর দোয়া পড়ছে, সূরা পড়ে মানে বিশেষ আয়াত পড়ে করছে, তখন সাথে সাথে নাকি মানে চিৎকার করছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যেতেছে আমার। তখন নাকি সে বললো যে আমার নাম অমুক। বলে তুই কি করস, তুই এখানে এই ফোলারে নিছস কেন? তোর বলছে লয়ে যাবো। কেন নিয়ে যাবি তুই? ওর পূর্বপুরুষ অনেকেই করছে। আবার তিনি দোয়া পড়ে করলেন, বলে এই ছেলের কি হয়েছে, এই ছেলের সাথে কেন এরকম করতেছিস? ছাড়, ওরা ছেড়ে এক্ষুনি চলে যাবে, কখন আসবি না, ওরা নিয়ে গেছে সের জন্য তোর শাস্তি দেবো এখন। তাই বলে হুজুরি করলেন এবং তিনি আরো এর আমল করা শুরু করলেন। তো এক পর্যায়ে নাকি বলছে যা ছেড়ে দিতেছি। তো বলছে কি হয়েছিল, তুই কি লেগে ধরছিস? ওরে কয় যে আমি ওই রুমে থাকি, আমি ওইখানে থাকি, ওই বাসার মধ্যে ঘোরাঘুরি করি, কে পোলা ওই সময় ঢুকছে, ওইখানে ঢুকা আমার পাশ দিয়ে গেছে এবং আমার তখন নজর পড়ছে ওর উপরে। আর আমার নজর খুব খারাপ, আমার নজর কার উপর পড়লে আমি তারে লয়ে যাই। যাই হোক, অনেক তাকে তখন ওই হুজুর অনেক মানে তাকে বিভিন্ন রকমের দোয়া পড়ে সালাহ দিলেন, বুঝাইলেন যে এগুলো করবি না, এই সেই অনেক কিছু বললেন যেটা করে আর কি জিন ছাড়ানোর সময়। তো তিনি এই টোটাল পারফর্ম করে তার যে রুকাইয়া পারফর্ম করার পরে দেখা গেল এক সময় ওই জিনিসটা রাজি হলো চলে যাবে এখান থেকে, কারণ হুজুর তাকে হুমকি দিচ্ছে যে তাকে শাস্তি দিবে, আটকায় রাখবে। তো এক পর্যায়ে সে ছেড়ে দিল, রাফাতকে ছেড়ে দিল, রাফাত ধাপ করে পড়ে গেল। তো হুজুর সাথে সাথে বললো যে আপনারা নিয়ে আসেন, তেল নিয়ে আসেন। তো দেখা গেল যে বাসায় সরিষার তেল ছিল, সরিষার তেল আনছে, তিনি দোয়া পড়ে ফু দিয়ে সে সরিষার তেল মালিশ করে দিলেন হাতে পায়ে ছেলেটার, আর বললো যে ওর কিন্তু জ্বর আসবে, কষ্ট হবে, কারণ ওর উপরে এই জিন আসর করছিল, ওকে নিয়ে গেছিল। কত দূর নিয়েছিল বলা যায় না, জিনটা তো চলে অন্যভাবে, ওরা তো মানুষের মতো না, অন্য ডিমেনশনে, এবং আমি ওই সময় আমল করে ওকে ওখান থেকে আনাইছি। তো হুজুর বলল যে কি হয়েছিল জিনিসটা তিনি শুনছেন, হুজুরের কাছে ওনার আরো ছিল, জিন ছিল সাথে, হুজুরের কাছে আসতো যারা। তো বলছে যে এর মধ্যে জিনদের সহায়তা নিচ্ছেন তিনি এটা আনানোর জন্য। তো ওদের মধ্যে বলছে যে ওই রাফাত নাকি ওখানে ঢুকে যখন গুনতেছিল তখন নাকি ওই জিনটা ওখানে ঘুরতেছিল ওই জায়গা দিয়ে, এবং এমন একটা সময় যে সময়টা আসলে খুব মানে সেই মাগরিব আসন্ন কাছাকাছি একটা সময়, পড়ন্ত বেলায় সময়, এবং তার খুব ভালো একটা সুবিধা হয়েছে এবং রাফাতের উপর তার নজর পড়ছে, এই ছেলেকে সে নিয়ে যেতে চাইছে। এবং ওইটা অনেক সময় তাদের শত্রুতা থাকে কোনো পরিবারের সাথে। দেখা গেছে যে আমাদের দেশে যখন মানুষজন এসে বাড়িঘর কিনছে বা জমি জমা নিয়ে যা থাকা শুরু করছে, তখন কিন্তু জঙ্গল পরিষ্কার করছে অনেক জায়গায় গেছে, দেখা গেছে যে ওদের আবাসস্থল ছিল সেটাও কিন্তু মানুষ পরিষ্কার করে সেখানে থাকা শুরু করছে, বাড়িঘর নির্মাণ করছে, এর জন্য তাদের সাথে একটা কনফ্লিক্ট থাকে। তো এই জিনও অনেক সিনিয়র জিন, তার সাথেও একটা কনফ্লিক্ট এদের পরিবারের ছিল, সেটার থেকে এগুলা। তো যাই হোক, এই জন্যই মানুষ অনেক সময় মনে করে যে ওইখানের মানুষ অনেকের বিশ্বাস যে মাস্টার সাহেব এখানে ঘোরাঘুরি করে, তো এরকম আসলে ব্যাপারটা না। তো যাই হোক, তিনি এগুলো বলেন যে ওকে যাই হোক ছাড়ানো হয়েছে। তিনি ওই যে ওখানে বিড়াল বলতেছে যে ওখানে রহস্য, উনি বলেন নাই যে বিড়ালটা জিন, বাট তিনি বলছে যে ওখান থেকেই উনি জানতে পারছেন কবরস্থান থেকে যে ওকে কোথায় নিয়ে গেছে এবং কোন জায়গায় তাদের পোর্টাল দিয়ে যাচ্ছে। তো সেখানে যেই তিনি দোয়া পড়ে দিছেন, তার মতো চেষ্টা করছেন এবং ওকে তো দিয়ে গেল
রেখে দিয়ে গেছে। তো পরবর্তীতে হুজুর বলে যান যে রাফাতকে এখানে যে কয়দিন থাকবে সাবধানে রাখতে, এবং দোয়া দুরুদ পড়ে তিনি ফু দিয়েছেন এবং বলছে যে তারপরে তার বাড়িতে গেলেও তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে, বেশ কিছুদিন তার উপরই করতেন। আর বলছে যে ওর দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, ভালো, ওর উপর এরকম উপরি জিনিসের নজর পড়তেই পারে, তো ওকে সাবধানে রাখবেন, ও যখন মোটামুটি যুবক বয়স হবে তখনও সাবধানে রাখবেন। তো এগুলো বলে দিয়ে গেছিল হুজুর। তো রাফাতের আম্মা সেটাই মেনে চলতো এবং পরবর্তীতে রাফাতকে বেশ সাবধানে রাখতো। আর ওই বাসাতে ওই ছেলেপেলেদেরকে খুব রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল ওই জায়গায় খেলতে না। তো তারপরও ছেলেপেলেরা কিন্তু ওইটা মানে ওই জানতো এইসব ঘটনা ঘটছে এবং তাদের মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করতো ওই জায়গার উপরে। ছেলেপেলেরা তারপরও যেত লুকায় দেখতে এবং এরকম টুকিটাকি ব্যাপার স্যাপার ঘটতেই থাকতো ওই বাসায়। ওই বাসার ওই জায়গাটা একটা হন্টেড জায়গা। যাই হোক, এই ছিল তানভীরের এই ঘটনাটা। এবং আচ্ছা, এখানে তানভীর বলছে যে পরবর্তীতে রাফাতের কাছে কি শোনা গেছিল। রাফাত নাকি সবাই যখন তাকে পাঠায় ওইখানে, সে ঘরে যে ঢুকতেছে, ওই যে তার কাছে ফিল হচ্ছিল কেউ আছে ঘরের ভেতরে। সে যখন ঢোকার পর নাকি তার মনে হলো যে ওই রকম ওই যে ঠিক ঘরের কর্নারে কে একজন বসে আছে, দুই দেয়াল যেখানে মিশছে সেখানে। তো সে একটু অস্বস্তি ফিল করছে। তো তারপর নাকি সে ঘুরে গোনা শুরু করছে। একটু পরে নাকি সে দেখে যে তার ঘাড়ের মধ্যে মানে তার কাঁধে কি জানি স্পর্শ করলো। তো সে তখনই কিন্তু সে গোনা থামাই দিছে। সে পিছন ফিরে তাকায় দেখে যে একটা লোক এরকম পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা এবং কিরকম বয়স হবে, মানে বয়স হবে এরকম 50-55 বয়স এরকম একটা লোক, এবং পাঞ্জাবি পরা এবং হালকা আলো যে আসতেছে বাইরে সেটাতে যত বোঝা যাচ্ছে অন্ধকার তার চেহারা। এবং ওই যে টিচার সুলভ একটা লুক, মানে টিচাররা যেরকম থাকে সাধারণত ওই সময় যেরকম থাকতেন আর কি, যেরকম বেশভূষা নিয়ে এরকম। কিন্তু এই যে আলো আধারিতে তার চোখ দুটো জ্বলতেছে, চোখ দুটো মনে হচ্ছে জ্বলতেছে, মানে আলো বেরোচ্ছে চোখ থেকে। তো রাফাতকে নাকি এরকম ধরে রাফাতের দিকে তাকে হাসছে। তারপর রাফাতের আর কিছু মনে নাই, একেবারে সে পুরা তার হারায় গেছে, সেন্স চলে গেছে। তো এতটুকুই রাফাতের মনে আছে এবং তারপরে তার তো সেন্স ফিরছে যে তাদের বাসায়। তো এই হচ্ছে তানভীরের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি কিন্তু এই ধরনের পুরনো জমিদার বাড়ির ঘটনাগুলো বেশ এনজয় করি। আর আপনাদেরকে আমি বলি, আমি কিন্তু এরকম দুই একটা জমিদার বাড়িতে গিয়েছি দেখতে, এবং আমার কাছে কিন্তু ভাইবগুলা বেশ অন্যরকম লাগছে। মানে প্রথমে ঢুকলে মনে হয় সাদামাটা একটা বাড়ি, বেশ পুরনো জমিদার বাড়ি। হাঁটলে দেখা যাচ্ছে কম্পাউন্ড, এবং দেখা যাচ্ছে ওখানে টেক কেয়ার করার জন্য কোনো মানুষ থাকে এবং যারা খুব স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু বাড়িগুলো যখন ডিটেলস দেখা হয়, মানে এই রুমগুলোতে যখন আমি গেছি, যেসব রুম অব্যবহৃত থাকে সেই জায়গাগুলো কিন্তু একদম অন্যরকম। এবং কিছু কিছু খোলা রুমে যখন ঢুকছি সেখানে তেমন কোনো আসবাব নাই, পুরানো দু একটা আসবাব আছে এবং অন্যরকম পরিবেশ। ভেতরে গেলেই মনে হয় যে কেউ একজন লুকায় দেখতেছে, মানে খুব কিউরিয়াসলি। আমার কাছে যেটা ফিল হয়েছে, এটা আমার ফিলিংস, যে আমার কাছে মনে হয়েছে যে কেউ লুকায় আমাকে দেখতেছে আড়াল থেকে, এবং সে খুব কিউরিয়াস, সে খুব বোঝার চেষ্টা করতেছে যে মানুষটাকে। তা আমি কিন্তু সবসময় যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিছি, শরীর বন্ধ করে ঢুকছি। আর আমি যখন এরকম জায়গায় যখনই যাই, আমি এই বিশ্বাস নিয়েই ঢুকি যেখানে যদি কিছু থেকে থাকে, মানে সুপার ন্যাচারাল কিছু, সেটা অবশ্যই জিন্নাত, মানে জিন, এটা অন্য কিছু না, এটা করে আত্মা না। এটা আমি এই বিশ্বাসটা আমি একদম আমার রিজিড বিশ্বাস। এই বিশ্বাসকে টলানো সম্ভব না, এটা ধর্মীয় বিশ্বাস এবং এটাকে আমি ওইভাবে বিশ্বাস করেই চলি। মানে আপনাকে তো একটা স্কেল দিয়ে মাপতে হবে সব কিছু। আমার বিশ্বাসের এই মাপার স্কেলটা হচ্ছে ধর্মীয় শিক্ষার থেকে, মানে ধর্মীয়ভাবে যা লেখা আছে, মানে আমার রিলিজনে যা লেখা আছে আমি সেটাকে বিশ্বাস করি, সেখানে যাই। মানে আমার রিলিজনের বিশ্বাস থেকে আমি বিশ্বাস করি, বা যেই মানুষটাই তার রিলিজনের বিশ্বাসে বিশ্বাস করে সে সেভাবে বিশ্বাস করে। তো আমার বিশ্বাসটা আমার কাছে, আমি ওরকম বিশ্বাস নিয়েই ঢুকি যেখানে জিন আছে, আর কিছু নাই, আর কিছু থাকারও কথা না। মানে আমাদের বিশ্বাস অনুযায়ী যে যখন আত্মা চলে যায়, আত্মাকে নিয়ে যাওয়া হয়, তখন নেওয়ার পরে হয় ইল্লিন বা সিজ্জিলে পাঠিয়ে দেওয়া হয়। তার কিন্তু এইভাবে ফিরে আসার কোনো ক্ষমতা নেই, কাউকে ভয় দেখানোর মতো তার ক্যাপাবিলিটি থাকে না। আর আমি যতদূর জানি
যে জিনরা যেটা করে তাদের মাঝে কিছু কাইন্ড আছে যারা অনেক পুরনো, ওই যে বললাম যে অনেক জায়গায় থাকতে থাকতে তাদের ওই জায়গার প্রতি তারা অধিকার মনে করে। অন্য কেউ যখন সেখানে আসে এবং তারা যখন ওই জায়গাটাকে অধিগ্রহণ করছে, মানে যেটা হয় যে অনেক আগের মানুষ কিন্তু এইভাবেই একটা জায়গায় বসতি স্থাপন করতো, যে এসে ওই জায়গায় জঙ্গল ছিল কেটে পরিষ্কার করে ওখানে একটা জায়গা বানাতো, সেখানে তাদের মধ্যে একজন লিডার থাকতো, বাকিরা কৃষিকাজ বা অন্যান্য কাজ শুরু করতো এবং সেখানেই ঘর ভিটা তৈরি করে থাকা শুরু করতো। তো তখনকার সময় যারা জিনরা ওখানে থাকতো তারা মনে করতো তাদের স্পেসটা ইনভেড করা হচ্ছে, তো তারা তখন ওই সব জায়গায় আসা যাওয়া করতো এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ঘটনা শুরু হয়েছে। আপনারা যারা শুনেন যে বলে যে রাতের বেলা ডেকে নিয়ে যায় বাসা থেকে, কেন হয়েছে আমাদের গ্রাম বাংলায় শোনা যায়। এটা শুধু গ্রাম বাংলা না, এটা কিন্তু আমি বিদেশেও শুনছি। মানে আমি যখন আমেরিকায় ছিলাম আমার টিনেজ বয়সে বা আরও পর পর্যন্ত যুবক বয়স পর্যন্ত, তো সেখানকার অনেক জায়গায় গিয়ে শুনছি, সেখানকার যেসব জায়গাগুলো একটু রুরাল সেসব জায়গায় যে শুনছি যে এই ধরনের ঘটনা আছে, ডেকে নিয়ে যায় বাসার থেকে। আমি এই যখন পাম বিচে ছিলাম, ওই রয়্যাল পাম বিচে একজন হিস্প্যানিক মানুষের কাছে শুনছি যে তার বাসার থেকে রাতের বেলা নাকি মনে হতো যে তার চাচা এসে ডাকতেছে তাদেরকে, কিন্তু তার টাটা থাকতো অনেক দূরে, এখন থাকতো না, ওনাকে চাচা এসে ডাকতেছে। এবং অনেক সময় মানে তার চাচার ডাক শুনে তার বাবা বেরিয়েছে ঘর থেকে, ঘরে দেখছে কিচ্ছু নাই, আশেপাশে এরকম ঝিঝি পোকা ডাকতেছে। রয়্যাল পাম বিচ যেটা জায়গাটা ছিল এটা একটা ফার্মিং এলাকা আর কি, ওয়েস্টের দিকে, মানে ফার্ম নির্ভর। তো যারা কৃষি কাজ করতো, পশুপালন করতো, তারা ওখানে থাকতো। তো স্প্যানিকরা অনেক বেশি থাকতো যেহেতু তারা কৃষি কাজ করতো। তো ওখানে যে সে এরকম শুনছে যে এরকম বের হয়ে দেখে যে তার ভাই নাই, কিন্তু ডাকতেছে, ডাক শুনতেছে এবং দূর থেকে ডাকতেছে। তখন মানে যখন নাকি সে তার বাসার বাইরে চলে আসে, দূর থেকে ডাক শুনতেছে কিন্তু তার ভাইকে দেখতেছে না। তো এই ধরনের ঘটনা কিন্তু গ্রাম বাংলায় প্রচলিত আছে। আমি আমার নানার পরিবারে শুনছি যে ওখানকার একজন পূর্বপুরুষ তাকে এরকম রাতের বেলা ডেকে নিয়ে, এটা কিন্তু একদম আমি ছোটকাল থেকে শুনতেছি ঘটনা, এবং বলতেছে যে মানুষটা খুব কাছাকাছি সময়ের, খুব দূরের মানে পূর্বপুরুষ না, কাছাকাছি পূর্বপুরুষ, যে তাকে ডেকে নিয়ে কৃষিকাজের সময় রাতের বেলা এরকম ফসল হাল চাষ করার জন্য ডাকছে এবং সে গেছে ভাইয়ের সাথে, সেখানে গিয়ে হাল চাষ করতে করতে এক সময় বলছে যায় কুস্তি লাগি। তো এই ঘটনা কিন্তু আমি অনেক শুনছি বিভিন্ন জায়গায়, একেবারে নিজেদের পরিবার থেকে শুরু করে অনেকের কাছে শুনছি। তো এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? আসলে ঘটনাগুলো কিন্তু এই কারণেই ঘটছে। তো জিনরা এক জায়গায় তারা যখন থাকতো খোলামেলা জায়গায় তাদের মতো থাকতো, যখন মানুষ এসে সেখানে বসতি স্থাপন করে এবং তাদের জায়গাগুলোর মধ্যে তাদের সমস্যা হয়ে যায়, তারা সরে যায় অনেকে। আবার অনেকে সেখানে, সবাই তো আর, যেমন মানুষের মধ্যেও ভালো মন্দ আছে, মানুষের মধ্যে কিন্তু আমরা অনেকে আছে যে দাবি ছেড়ে দেই, অনেকে আছে দাবি ছাড়ি না, অনেকে আবার দেখা যাচ্ছে যে একটু উগ্র প্রকৃতির, ওদের মধ্যে এরকম আছে, ওদের মধ্যে দুর্বল সবল উগ্র সব রকমের আছে। তো ওরাও তখন সেখানে সেটা কি করছে, মানুষের সাথে সহাবস্থানে যায় নাই, প্রথম দিকে তারা সমস্যা করছে এবং দেখা যাচ্ছে যে এই সমস্যাটা রয়ে যায়। তো এখানেও এরকমই ব্যাপার হয়েছে হয়তো, যে ওখানে রয়ে গেছিল মানুষ এবং তারা এই জিনিসগুলা রাগ করে তখন সেই পরিবারের সাথে ঘটায় বা মানুষের সাথে ঘটায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন, এই যেটা বলতেছিলাম যে আমি যেমন জমিদার বাড়িতে গিয়ে মনে হচ্ছে কেউ একদিন দেখতেছে কিউরিয়াস ভাবে। ব্যাপারটা কি যে অনেক সময় দেখা গেছে যে আমাদের দেশে যে জমিদার বাড়ির, আমাদের দেশ বলতে কি উপমহাদেশের যে জমিদার বাড়ির ঘটনাগুলো আছে, দেখা গেছে যে বেশিরভাগ জমিদাররাই, সবাই না, নট এভরিওয়ান, বেশিরভাগ জমিদারদের মধ্যে বেশ কিছু ম্যাল প্র্যাকটিস ছিল। মানে তারা বিলাসী জীবনযাপন করতেন, অনেক রকম কাজ করতেন। এরকম আমরা তো অনেক শুনছি যে এরকম যে সেখানে যে নাচ হতো, সেখানে যে জোর করে আটকায় রাখতো সেখানকার যারা নৃত্যশিল্পী যারা আসতো তাদের, এবং সেখানে তারা নাচ দেখতো এবং মানুষকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতো, জোর করে বেশি কর আদায় করতো এবং কর ঠিকমতো না দিলে বা সেই কর যদি না দিত তাদের উপর অত্যাচার হতো, তাদেরকে মারা হতো এবং দেখা যেত যে তারা অনেক রকম মানে ম্যাল প্র্যাকটিস বলতে যেটা করতো যে উৎসর্গ করতো, এরকম অনেক কাজ করতো। এই যে আমি কিছুদিন আগে মনে হয় একটা ডকুমেন্টারি দেখতেছিলাম যে ফরিদপুর অঞ্চল বা কোথাও কোনো একটা জমিদার বাড়িতে এরকম সেই জমিদারের একটা অংশ দেখাচ্ছিল, বলতেছিল এইখান থেকে সে ডিক্যাপিট করতো মানুষকে এবং এইখান থেকে ফেলে দিত মাথাগুলো। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু করছে। আপনারা জানেন যে দুষ্ট প্রকৃতির জিন যারা আছে তারা কিন্তু ওইসব জায়গা বেশ পছন্দ করে, যে জায়গায় খারাপ জিনিসগুলো ঘটছে এবং সেই জায়গাটা যখন অ্যাবান্ডেন্ট থেকে যায়, অনেক দিন কেউ যায় না, একেবারে পড়ে আছে। এবং কিন্তু আমাদের ধর্মে বলা আছে যে যেসব জায়গাগুলো অ্যাবান্ডেন্ট জায়গা বা ব্যারেন ল্যান্ড,
বা নোংরা জায়গা, সেসব জায়গায় ওরা পছন্দ করে থাকতে। তো অবশ্যই সেখানে তারা বাসা বাঁধে। তো যখন কেউ যায় তখন কিন্তু তারা অনেকে অনেক কিছু দেখে এবং ওরাও মজা পায়, ওরা কিন্তু ভয় দেখায় মজা পায় মানুষকে। তারা মানুষের ফিয়ার বুঝতে পারে, যে দে হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, যে কার বিরুদ্ধে ভয়টা কীরকম ভাবে আছে এটা কিন্তু ওরা বুঝতে পারে মানুষের। কারণ ওরা কিন্তু একটা পারমিশন চেয়ে নিছে, মানে শয়তানি চেয়ে নিছে যে আমি মানুষের শিরায় শিরায় চলতে চাই। তোরা ভয়টা বুঝতে পারে। ভয় যেমন আমাদের যখন বাড়লে কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে, হরমোনাল পরিবর্তন ঘটে। যাই হোক, তারা কিন্তু বুঝতে পারে ফিয়ারটা। তো তারা যেটা করে অনেক সময় মানুষকে আরো ওই বিলিফটা যেন আরো অন্যরকম করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য, যে একটা এখানে অকারেন্স ঘটছে, ধরেন একজন মানুষ মারা গেছে, তো তখন তারা করে কি সেই রকম চেহারা নিয়ে, ঠিক সেই রকম একটা লুক নিয়ে আপনার সামনে দিয়ে এসে আপনাকে যখন চান্স পাবে একলা সেরকম একটা দেখা দিয়ে যাবে। এই তো মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেল যে এই তো আমি তো এখানে আসছি, এই জায়গায় তো অমুকের আত্মা আছে, এই তো মানে এই ভয়টা সে পেয়ে যায়। এবং ওরা মিথ্যা কথা বলে, যারা হলো তাদের মধ্যে দুষ্টু তারা মিথ্যা কথা বলে। এই জিনিসগুলোই আসলে ঘটে। আর যারা ভালো তারা তো এইগুলো করেই না, তারা ওখানে থাকে না, তারা তাদের মতো জীবনযাপন করে, তারা মানুষকে ওইভাবে বদার করে না। তবে আমাকে একজন লিখছিলেন কিছুদিন আগে কমেন্টে, আপনারা হয়তো দেখেছেন, লিখছে যে ইউর রং। আমি বলছিলাম যে ওই ভ্যাম্পায়ার সম্বন্ধে বলছিলাম, বলছিল ইউর রং। সে কি বলতে চাইছে আমি বুঝলাম না, তবে আমি একটা জিনিস বলতে পারি যে এই জিনিসটা, এই ভ্যাম্পায়ার বিশ্বাসটা কিন্তু আসছে অনেক প্রাচীন আমল থেকে। প্রাচীন আমল থেকে ভ্যাম্পায়ার বিশ্বাস না, আসলে তারা যেটা বলতো যে তাদের সময়কার কিছু অবদেবতা ছিল যারা এই মানুষের রক্ত শোষণ করে থাকতো, তারা বলতো আর কি সে সময়। ওইটার থেকে কিন্তু পরবর্তী যে জিনিসটা চলে আসছে, আপনারা যদি দেখেন ইস্টার্ন ইউরোপের বিশ্বাসে বলতেছে, বিশেষ করে এই জিনিসটা আরো বেশি স্ট্রং হয়েছে যখন থেকে অ্যাব্রাহাম বার্ম স্টোকার ড্রাকুলা লিখছেন, তারপর থেকে এই জিনিসটা বেশি আসছে যে ভ্যাম্পায়ার, ব্লাড সাকিং ক্রিচার অফ দ্য নাইট, এসে মানুষের রক্ত খেয়ে যায়। মানে অনেকটা ব্যাটের মতোই, কিন্তু মানুষ এই অবস্থায় চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে কিন্তু কি পাওয়া গেছে জানেন? সেখানে পাওয়া গেছে যে বেশিরভাগ মানুষ যাদেরকে আসলে বলা হয়েছে তারা আসলে ছিল যক্ষা রোগী। তো যক্ষা রোগীরা যেটা হয়, তাদেরকে দাফন করার পর তাদের লাংয়ের মধ্যে সমস্যা পাওয়া গেছে, লাং বার্স্ট করছে, সেখান থেকে রক্ত মুখের কাছে আসে, এটা দেখেই, এবং ঠান্ডা অঞ্চল হওয়াতে সেই বডিগুলোর কোনো ক্ষতি হয় নাই। আর ক্যানাইন অঞ্চল বিশেষে কিন্তু কিছু মানুষের ক্যানাইন একটু লম্বা হয় স্বাভাবিকভাবেই। আপনারা জানেন, আমি কিন্তু অনেক মানুষকে দেখছি, ওই সেই ইস্টার্ন ইউরোপের মানুষ যাদেরকে এটা মানুষ পরীক্ষা করে দেখাইছে। আমি একটা ইসের কথা বলতেছি, প্রামাণ্যচিত্র থেকে দেখে বলতেছি, সেখানে কিন্তু দেখাইছে যে কিছু মানুষের এই যে দাঁতটা ক্যানাইন দুইটা লম্বা, একটু বেশি লম্বা। এটা খুবই আশ্চর্য। এবং তারপর থেকে আমি খেয়াল করে দেখছি ইস্টার্ন ইউরোপের মানুষের ক্যানাইন একটু লম্বা হয়। তো ওইসব জিনিসের উপর ভর করে কিন্তু মানুষ এই ভ্যাম্পায়ার জিনিসটাকে খুব এক্সাজুরেট করে উঠাই দিছে। আসলে ওরকম কিছু নাই। যদি মানুষকে ওরকম ভয় দেখায় থাকে বা মানুষের ফিয়ারকে ফিড করে, ওই যে বললাম জিনদের মধ্যে খারাপ কাইন্ড আছে, তারা যখন শুনবে যে আপনি একটা জিনিস নিয়ে আলোচনা করেন যে এরকম কিছু হয়েছে কুসংস্কার, তারা ঠিক ওইভাবে আপনার সামনে আসবে। তারা কিন্তু যে কোনো শেপ নিতে পারে, একেবারে যে কোনো শেপ। শুধুমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো শেপ ওরা নিতে পারবে, যে কোনো শেপ নিয়ে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওদের মধ্যে যারা একটু দুর্বল কাইন্ড, শেপ শিফটার যারা, ওদের মধ্যে কিন্তু কাইন্ড আছে, পশু আছে, ওদের মধ্যে শক্তিশালী কাইন্ড আছে, কিছু আছে বাতাসে উড়ে, কিছু আছে অনেক বয়স্ক। তো ওদের মধ্যেই যারা আছে শেপ শিফটার, তাদের মধ্যে দুর্বল কাইন্ড আছে। দুর্বল যারা আছে তারা কিছুটা দেখা যাচ্ছে যে ভেজাল রয়ে যায় ওরা শেপ শিফট করার পরে। এর জন্য অনেকে আমরা দেখি যে পাটা উল্টা বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্বন্ধে যতটুকু আমি স্টাডি করে পাইছি সেগুলো আপনাদের বললাম। আর এই জমিদার বাড়ি সংক্রান্ত যে এই যে একটু আগে তানভীরের ঘটনা যে বললাম, যে এখানে জমিদার বাড়ি নিয়ে যে আলাপ হলো, এই কারণেই এত কিছু ডিসকাস করা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।